কাছে বই আছে, বেশিরভাগের ক্ষেত্রেই বইটাও সামনে রাখতে পারো। প্রথম কথা হচ্ছে যে আমাদের 20 নম্বর ব্যাচকে এবং 19 নম্বর ব্যাচের দু একজন বই নেওনি, তারা যদি বই নিতে চাও, আমি এর মধ্যেই তোমাদেরকে সবার প্রথমে একটা প্রসিডিওর আছে, তোমাদের কাছ থেকে ঠিকানা নেওয়া এবং বইয়ের যেটুকু ন্যায্য মূল্য সেটা নেওয়া। আমি সেটা নিয়ে নিতে শুরু করব, একটু সময় লাগবে, 1 সপ্তাহ মতো এইটার জন্য সময় লাগবে। তারপরে আমরা একসঙ্গেই যতজন বই নেবে পাঠিয়ে দেবো। 19 নম্বর ব্যাচে একজন একজন করে বই পাঠাতে হয়েছে, তাই অনেক সময় লেগেছে, প্রায় 1 মাসের উপরে লেগেছে। 20 নম্বর ব্যাচে সেটা করব না, 20 নম্বর ব্যাচে একসঙ্গে সমস্তটা কালেক্ট করে নিয়ে 1 বা 2 দিনের মধ্যে আমরা বই পাঠিয়ে দেবো। তো যারা বই বই পড়ছে অনেকদিন ধরেই, তাদের বলছি যে বই পেয়ে যাবে, এবং সেটা আমরা এই পুজোর আগেই তোমাদের এই বিষয়টা কমপ্লিট করে দেবো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমি একটা দূরে থাকি আর বই এক জায়গায় ছাপা হয় কলেজ স্ট্রিটে, তো এই কমিউনিকেশনের একটা সমস্যা। তো সেই বইয়ের জন্যই আমি রিসেন্টলি যাচ্ছি কলেজ স্ট্রিটে, তো সেই জায়গা থেকে তোমাদের বই পেয়ে যাবে, সেটা আমার রেসপন্সিবিলিটি বা আমার দায়িত্ব। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, তারপর আমরা পড়াবো। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে যাদের কোর্স কমপ্লিট হয়ে যায় অথবা কোর্স অনগোয়িং চলতে থাকে, অনেক সময় অনেক ছেলে মেয়ে আমাকে বলে যে স্যার একটা গ্রুপ ডিসকাশন গ্রুপ খুলে দিন হোয়াটসঅ্যাপে, যেখানে আমরা সবাই কথা বলতে পারবো। আমাদের যে পেইড গ্রুপগুলো থাকে সেগুলোতে শুধুমাত্র অনলি অ্যাডমিন করা থাকে এই কারণেই যে সেখানে পরপর আমরা নোট দিই, তো অবাঞ্ছিত নানা টাইপের ছেলে মেয়ে এখানে তুমি পাবে। এখানে যে সবাই পড়াশোনা করতে এসছে বা সবাই খুব সিরিয়াস এটা নয়, এছাড়াও বিভিন্ন টাইপের ছেলে মেয়ে এখানে আছে। তো সেই জায়গা থেকে আমাদের পেইড গ্রুপে কখনোই কেউ মেসেজ করতে পারে না। গ্রুপ ডিসকাশন গ্রুপ, এবার গ্রুপ ডিসকাশন গ্রুপের ক্ষেত্রে আমরা সাধারণত একটা ব্যাচ কিছু মাস চলার পরে তারপরে খুলি। কেন করি? কারণ তোমাদের থেকে তো আমি অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক ব্যাচ পড়াই। সমস্যাটা হয় যে কোনো গ্রুপ ডিসকাশন গ্রুপ খোলার পরে 2-4 দিন কথাবার্তা বা একটু পড়াশোনা থাকার পর যদি না সেই গ্রুপে কোনো টিচার থাকে, তাহলে কি হয়, অবাঞ্ছিত কথাবার্তায় সেটা ভরে যায়। এবং যারা খুব সিরিয়াস টাইপের ছেলে মেয়ে, যারা সত্যি ফোকাসড পড়াশোনার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তুমি নিজেই ভেবে দেখো ঠান্ডা মাথায় যে আমাদের এতগুলো টিচার প্রতিদিন বেসিসেই তো ক্লাস হচ্ছে প্রায়, প্লাস তুমি এতগুলো নোট পড়ছো বা তোমরা বইটা হাতে পেলে আরো পড়তে হবে, তখন দেখবে তোমার এই সমস্ত ডিসকাশন হ্যান ত্যান এগুলোর সময় তোমার থাকা উচিত না, মানে থাকবে না। কারণ আমাদের যে স্টাডি ম্যাট বা পড়ানোর বিষয়টা সেটা অনেকটা লেন্দি, এগুলো রপ্ত করতে করতে তোমার সময় যাবে। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করে দেব, যেখানে সমস্ত ব্যাচের স্টুডেন্টই থাকবে। অর্থাৎ 20 নম্বর 19 নম্বর বা তার আগে 17, 16 এরকম অনেক ব্যাচ আছে যারা কোর্স কমপ্লিট করেছে, অনেকেই তোমাদের থেকে অনেক ভালো জানে, তারাও থাকবে এবং তোমরাও থাকবে, এবং সেখানে সুস্থভাবে তোমরা এই গ্রুপ ডিসকাশনে আয়োজন করবে। এই কথাটা এই কারণে বললাম যে আমার কাছে দু একজন ফোন করে কমপ্লেনই করেছে যে তোমরা অতি উৎসাহতার সঙ্গে স্টুডেন্ট হিসেবে দু একজন গ্রুপ ক্রিয়েট করেছো, এটা কিন্তু খুব একটা লাভ নেই, এতে তোমাদের নিজস্ব কনসেন্ট্রেশনটাই তোমাদের নষ্ট হচ্ছে। গ্রুপ তোমরা খুলতেই পারো, তোমাদের পার্সোনাল বিষয়, কিন্তু সেখানে আমরা যখন খুলে দেবো সেখানে কেবলমাত্র পড়াশুনোই হবে, পড়াশুনোর বাইরে এদিক ওদিক করলেই সেটি মুভ। এবং আমাদের টিচাররাও সেখানে পোস্ট করবেন, পড়াশুনোই হবে। তো সেই জায়গা থেকে ইনস্টিটিউশন যে গ্রুপ ডিসকাশন গ্রুপ যেটা খুলে দেবে, সেখানে খুব ভালোভাবে কনসেন্ট্রেট করো। ব্যক্তিগতভাবে 1000টা গ্রুপ খুলে খুব একটা কিছু লাভ হয় না, এটা আমাদের আগের অভিজ্ঞতা, এবং নানা ধরনের সমস্যাও এখানে হয়। একজন অন্যজনকে ফোন নাম্বার নিল ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা হয়। ঠিক আছে, সেই জায়গা থেকে সেগুলো তোমাদের ব্যক্তিগত বিষয়, আমি এখানে সেটা বলছি না, কিন্তু সেটার প্রয়োজনীয়তা কিন্তু নেই। কেন নেই? আমরা এখানে সবাই বন্ধু, কিন্তু আমরা এখানে সবার কম্পিটিটর একে অপরজনের। তোমার পাশের জন টেট পাস করে গেল, তুমি করলে না টেট সরে পড়েও, এটা কিন্তু প্যাথেটিক হবে তোমার পক্ষে। এবং খুব বাস্তব কথা তোমাকে বলি, যে করে যাবে এবং যে চাকরিটা পাবে তার সাথে তোমার যোগাযোগও একটা সময় থাকবে না। বহু এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের এই কথাগুলো আমি বলছি, এবং
বিশ্বাস করো আমি এক বর্ণ কোনো মিথ্যে কথা বলছি না বা অতিরঞ্জিত কোনো কথা বলছি না, লাইফ থেকে অভিজ্ঞতা নিয়েই তোমাকে বলছি। আজ আমরা বন্ধু, কিন্তু আমরা কম্পিটিটর। সেই জায়গা থেকে আমি আমার পড়াটা বুঝে নেব। আমরা এখানে কেবল গ্রুপ ডিসকাশন করতে আসিনি, পড়তে এসেছি। এটা মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা করো, বিশেষ করে যাদের চাকরি পাওয়াটা ভীষণ দরকার তাদের। এটুকু বলা ছিল। তার মানে আমি গ্রুপ ডিসকাশন একটি গ্রুপ খুলে দেবো এবং সমস্ত পেইড গ্রুপেই তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সুস্থভাবে সেখানে জয়েন করে যেতে পারো, সবাই জয়েন থাকবে। আরেকটি কথা হচ্ছে যে তোমাদের কিন্তু সামনে যারা 23 সালের পরীক্ষা দিয়েছো, টেট পরীক্ষা, তাদের রেজাল্টটা কিন্তু মহালয়ার আগে অথবা পরে বেরোনোর প্রবল সম্ভাবনা, এবং একটি ইংলিশ নিউজ পেপারেও সেই খবর দেওয়া হয়েছে। এবং আরেকটি নতুন রিক্রুটমেন্টেরও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, কারণ যে পরিস্থিতি বর্তমানে চলছে সেখান থেকে মুখ ফেরানোর জন্য নতুন রিক্রুটমেন্টের খুবই দরকার। কাজে তোমরা হতাশ হওয়ার কিছু নেই, খুব ভালোভাবে পড়াশোনাটা করো, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, আমার এটুকুই বলার ছিল। এবার আমরা পড়ার মধ্যে যাব এবং পড়তে পড়তে পড়ার বিষয়ে যাদের যা প্রশ্ন আমরা শুনবো। কারো কোনো বক্তব্য আছে এ বিষয়ে? নেই? সবাই শুনতে পাচ্ছ তো? শুধু বলো হ্যাঁ শুনতে পাচ্ছি, ব্যাস, তাহলেই হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব 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 মন দিয়ে পড়াশোনা করো, হতাশ হওয়ার কিছু নেই, এটুকু বলবো। আর টেট শিওরের টিচাররা খুবই ভালোভাবে তোমাদের পড়াচ্ছে, এটাও আমি জানি। যদি সামান্য এদিক ওদিক কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তার জন্য আমি আছি, সেটা সলভ করার জন্য আমি আছি। আমি সমস্ত কিছুই সলভ করে দেব। এবং 19 নম্বরের ব্যাচের স্টুডেন্টও এখানে আছে, ওদেরকে জিজ্ঞেস করতে পারো। ওদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ওদেরকে ওইভাবে ছেড়ে দিইনি, বা এখনো কিছু টিচার পড়ান। তো আমরা কমিটমেন্ট যেটা করি তার থেকে বেশি কিছু করার চেষ্টা করি সব সময়। তোমরা শুধু একটা কাজই করো, 20 নম্বর ব্যাচের কিন্তু যেটুকু সামান্য ফিস সেটা সময় মতো একটু দিতে হবে, কারণ আমার তো এতগুলো টিচারকে দিয়ে চালাতে হয়। আমি কিন্তু এখানে খুব অপারগ, এবং বহু ক্ষেত্রে এরকম দেখা যায় যে আমি নিজেই খুব অসহায় হয়ে যাই। তো সেইটা একটুখানি মেনটেন করতে হবে, 20 নম্বর ব্যাচের স্টুডেন্টদের বিশেষ করে বলছি। তো এনিওয়ে, যাই হোক, আমরা এবার পড়ার মধ্যে আসছি, এবং পড়তে পড়তে তারপরে যা কথা হবে আমরা অবশ্যই বলবো। খুব মন দিয়ে শুনবে। আজকের আমাদের এই যে টপিকটার নামটাই খুব ভালো করে একটু বিশ্লেষণ করলে যেটা আসবে, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং। অর্থাৎ এক কথায় রোল মানে কি, ভূমিকা। কিসের ভূমিকা? শোনার ভূমিকা কি, এবং স্পিকিং বলার ভূমিকা কি। এটা কি জন্য? অর্থাৎ শোনা এবং বলার ভূমিকা বা দক্ষতা, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ টুল। এবার রোল অফ লিসনিং এন্ড স্পিকিং বলতে তোমার ক্ষেত্রেও বলার এবং শোনার ভূমিকা কি সেটা আসতে পারে, কিন্তু না, টপিকটা বলে দিয়েছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ভাষার ক্ষেত্রে বলা এবং শোনার ভূমিকা বা দক্ষতা কি আছে। এবং শিশুরা, কারণ তোমরা যে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতে এসছো আমার কাছে, সেটা হচ্ছে শিশুদের নিয়ে তোমাদের সমস্ত কাজ। তাহলে সেই শিশুরা কিভাবে এই শোনা এবং বলাটাকে একটা টুল, টুল মানে কি, একটা হাতিয়ার বা একটা ওয়েপন হিসাবে ব্যবহার করে। ওয়েপন মানে ওই ওয়েপন নয়, এখানে কোনো অস্ত্র নেই, কিন্তু এটাকে কি হিসাবে, একটা টুল হিসেবে বা যন্ত্র হিসাবে ব্যবহার করে, তা সেইটা তোমাদেরকে এই টপিকে বোঝানো হবে, বা তোমরা এই বিষয়টা এই টপিক থেকে জানতে পারবে। তো এই টপিকে আমাদের এই নোটটাও ভীষণ পরিমাণে ছোট আকারে করা হয়েছে, এবং সুন্দর, যেটুকু দরকার সেটুকুই করা হয়েছে এই নোটের মধ্যে, এবং এটা এর আগের ব্যাচের নোট। তো আমাদের সবার প্রথমে রোল অফ স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে সবার প্রথমে রোল অফ লিসনিং অর্থাৎ শোনার যে দক্ষতাটা সেটা আমরা সবার আগে পড়বো। এবার সবার প্রথমে একটা শিশু জন্মগ্রহণ করার পর সে তো বলতে পারে না, সে কিন্তু সবার প্রথমে শোনে। ইনফ্যাক্ট তোমাদের এই যে ব্যাচে যারা এই মুহূর্তে আমার পড়া শুনছো, তাদের মধ্যে যে সব থেকে গুড লিসনার্স, যে সব থেকে ভালো শুনবে, সে কিন্তু সব থেকে ভালো পড়া রপ্তও করতে পারবে, এবং সে কিন্তু সব থেকে ভালো বক্তাও হবে। কারণ ভালো না শুনতে পারলে কিন্তু ভালো বক্তা হওয়া কখনোই যায় না। তুমি দেখবে ক্লাসরুমে অনেক ছেলে মেয়েকে দেখতে পাবে, মানে তোমাদের বন্ধু বান্ধবদের কথা বলছি, অনেকে চুপচাপ থাকে, পড়াটা চুপচাপ শোনে, কিন্তু পরীক্ষার সময় ভালো স্কোর করে। এটা এক ধরনের ছেলে মেয়ে পাবে, তার মানে কি, সে কনসেন্ট্রেট করছে কিন্তু তার যেটুকু রপ্ত করা সেই বিষয়। আবার এক ধরনের ছেলে মেয়ে থাকে যে কথায় কথায় বক বক বেশি করে, কথায় কথায় প্রশ্ন বেশি করে, বেশি কথা বলে,
কিন্তু তার রেজাল্ট বা তার পারফরমেন্স ওরকম ভালো থাকে না, কারণ সে শোনার থেকে সে স্পিকিং মানে বলতে বেশি ভালোবাসে। কিন্তু এটা হলে হবে না। যে সব থেকে ভালো গুড লিসনার্স হতে পারবে সে সব থেকে ভালো গুড স্পিকার হতে পারবে। যে সব থেকে শুনবে বেশি সে কিন্তু সে পরবর্তীকালে বলতেও পারবে বেশি। তাহলে বলেছে ইন দ্য টিচিং লার্নিং প্রসেস অফ ইংলিশ দ্য মেইন স্কিলস আর লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমরা যদি ইংলিশের টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ এবং শিক্ষণ এই দুটো প্রক্রিয়ার মধ্যে থেকে যাই, তাহলে আমরা জানতে পারবো যে লিসনিং, শোনা, বলা এবং পড়া এবং লেখা, এইগুলোর ভূমিকা খুবই বেশি। লিসনিং কামস ফার্স্ট ইন দ্য ন্যাচারাল ওয়ে। আমাদের মানব শিশুদের শোনার দক্ষতাটা সবার প্রথমেই আসে। অনেক সময় প্রশ্ন আসে, যদিও সহজ প্রশ্ন, যে 4টে স্কিলের মধ্যে কোন স্কিলটা সবার আগে কোন একটি শিশু রপ্ত করে, সেটা হচ্ছে লিসনিং। সবার আগে লিসনিংটাকে রপ্ত করে। অফ লার্নিং a language, effective listening means hearing what someone is saying, understand their perspective and providing a thoughtful and appropriate reason. যদি আমি তোমাকে প্রশ্ন করে যাচ্ছে, বলো তো গুড লিসনার্স কে, সব থেকে ভালো কে শুনতে পারবে, বা লিসনিং বলতে কি বোঝো? তাহলে এর উত্তর হবে যে লিসনিং হচ্ছে গিয়ে এমন একটি পর্যায়ে যখন মানে এমন একটি শোনা, যখন সেটা শুনে তুমি সেই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, অর্থাৎ বুঝতে পারবে। শুধু বুঝতেই না, সেই বিষয়ে তোমার থট প্রসেস কাজ করবে, অর্থাৎ যেটা তুমি বুঝতে পারছো সেই বিষয়ে তোমার থট প্রসেস বা চিন্তন শক্তিও কাজ করবে। যদি এটা হয় তাহলে তোমার লিসনিংটা সফল হবে। কারণ আমরা অনেক আজে বাজে শব্দও শুনি বা অনেক কিছুই শুনি, কিন্তু সবকিছু নিয়ে আমরা ভাবি না, বা সবকিছু আমাদের থট প্রসেসের মধ্যে আসে না, বা সবকিছু আমরা বোঝার চেষ্টা করি না। তাহলে যেগুলো বুঝতে পারি না বা যেগুলোর মধ্যে থট প্রসেস কাজ করে না, সেগুলোকে আমরা ভালো লিসনিং বলবো না। তাই লিসনিং বলতে সেই সমস্ত শোনাকে আমরা বোঝাবো যেগুলোর মাধ্যমে আমরা বুঝতেও পারবো এবং আমাদের থট প্রসেসটাও কাজ করবে। এইটুকুনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। যদি কারো থাকে করতে পারো। অনির্বাণ গিরি বলে একজন বোধহয় কিছুটা বলতে যাচ্ছিল, তখন আছো? ঠিক আছে, শোনো, মন দিয়ে শোনো। যেখানে প্রশ্ন থাকবে, পড়ার মধ্যে যেখানে প্রশ্ন থাকবে, অবশ্যই একটা ছাত্র সুলভ আচরণ বজায় রেখে এবং সেই টিচারকে অহেতুক ডিস্টার্ব না করে যত কোয়েরি আছে সব প্রশ্ন আমাদের টেট শিওরের যত টিচার আছে সবাইকে করবে। কারণ তোমরা একটা ইন্টারেক্টিভ ক্লাস করতে এসছো, এবং অনলাইনে যত সংস্থা পড়ায় তাদের দেখবে বেশিরভাগই ইন্টারেক্টিভ সেশন করে না। ইউটিউবে পড়ায় বা অন্য প্ল্যাটফর্মে, আমি এগুলোকে একদম পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমার স্টুডেন্টরাও কথা বলবে, আমরাও বলবো, এবং পড়াটা যাতে হয়, এটাই সঠিক পদ্ধতি। সেই জায়গা থেকে তোমরা প্রশ্ন অবশ্যই কিন্তু করবে, এবং টপিক ওয়াইজ প্রশ্ন করবে। যে টপিকটা যে পড়াচ্ছে সেই টপিক ওয়াইজ তোমার যত কোয়েরি আছে প্রশ্ন করবে। এবার বলছে ফিচার্স অফ লিসনিং। ফিচার্স মানে বৈশিষ্ট্য। একটা শোনার বৈশিষ্ট্য কি? নাম্বার 1 মানে 1 নম্বর বলতে চাইছে যে listening comes first in the natural way of learning language and form the foundations for communicative competence in the new language. খুব মন দিয়ে এই লাইনটা একটু দেখো, যাদের কাছে বই আছে তারা আন্ডারলাইনও করে নিতে পারো। কেন বলেছে যে লিসনিং হচ্ছে গিয়ে এমন একটা প্রথম ধাপ, যে ধাপে কোন একটা শিশুর ফাউন্ডেশন তৈরি হয়। ফাউন্ডেশন মানে সবার প্রথম তার যে ভিত্তি সেটা তৈরি হয়। কিসের ভিত্তি তৈরি হয়? সে যে কমিউনিকেট করবে কোনো মানুষের সঙ্গে, সেই কমিউনিকেটিভ কম্পিটেন্স তৈরি হয় কোন একটা নতুন ভাষা সম্পর্কে। অর্থাৎ লিসনিং যদি খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে তার কমিউনিকেটিভ কম্পিটেন্সও সব থেকে ভালো, অর্থাৎ সে সব থেকে বেশি ভালোভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তার সব থেকে ভালো হবে ভবিষ্যতের জন্য। লিসনিং ইজ রিসিভিং ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য ইয়ার্স। লিসনিং এর মাধ্যমে আমরা কি করি? আমরা কানের মাধ্যমে কোনো একটি কথা বা কোনো বিষয়কে শুনি। ঠিক এই কারণে প্রথম যে আমাদের পয়েন্টটা বলেছে, এখানে বলেছে যে কমিউনিকেটিভ কম্পিটেন্স সব থেকে ভালো তৈরি হয় লিসনিং এর মাধ্যমে। এটা জেনে রাখো যে এই কারণবশতই কোনো শিশুর
মানে যে শিশুর সাথে সব থেকে বেশি কথা বলা হয় কোনো বাড়িতে, সেই শিশু সব থেকে তাড়াতাড়ি কথা বলতেও শুরু করে, ভাষা জ্ঞান তার তাড়াতাড়ি আসে। তো সেই জন্য দেখবেন নিউক্লিয়ার ফ্যামিলি, যেখানে বাবা মা থাকে, বাবা হয়তো কাজে গেল, মা কাজে চলে গেল, সেই শিশুরা কথাও বলে দেরিতে, বা তাদের অনেক সময় ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়। কিন্তু যে শিশু অনেক বড় পরিবারের মধ্যে মানুষ হয়, যেখানে বাবা কাকা দাদা সবসময় কেউ না কেউ তার সঙ্গে কথা বলছে, নানা ধরনের কথা সে শুনতে পাচ্ছে, সেই শিশু তাড়াতাড়ি কথাও বলবে এবং তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অনেক ভালো থাকবে এবং সে গুছিয়ে কথা বলতে পারবে এবং ভবিষ্যতেও সে গুছিয়ে লিখতেও পারবে। তাহলে সেটা খুবই দরকার লিসনিং এর ক্ষেত্রে। পরের পয়েন্ট বলছি, ইট ইস অ্যান oral input which involves a sender and message and receiver. এটা হচ্ছে একটা অরাল মানে হচ্ছে কি কানে শোনা যায় বা কানে শুনে আমরা গ্রহণ করতে পারি, সেরকম একটা প্রসেস। তাহলে লিসনিং হচ্ছে একটা ইনপুট প্রসেস। ইনপুট মানে কারোর মধ্যে ঢুকছে। when we listen to something, we have to identify sounds of speech and process them into words and sentence. আমরা যখন কোনো কিছু শুনি তখন সাধারণত কোনো সাউন্ড শুনি, এখন তো সাউন্ড শুনছি, এবং এই সাউন্ড গুলোকে আমরা কি করছি, আইডেন্টিফাই করছি, অর্থাৎ বুঝতে পারছি, এবং এটা বুঝতে পারার পরে আমরা সেটাকে ওয়ার্ড এবং সেন্টেন্স হিসেবে কনভার্ট করতে পারি। যেগুলো আমরা শুনছি সেগুলো যদি লিখে ফেলি তাহলে ওয়ার্ড বা সেন্টেন্স হবে। স্পিচ, রিদম, প্রনাউন্সিয়েশন এক্সেট্রা আর লার্নড থ্রু দ্য লিসনিং টু অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মডেলস। একটা সঠিক ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে আমরা স্পিচ, রিদম, প্রোনাউন্সিয়েশন সমস্ত কিছুই শিখি। এবার এখানে বিষয়টা হচ্ছে যে যখন তুমি কোনো কিছু শুনছো বা স্টুডেন্টকে শোনাচ্ছ, তখন তোমার একটা বড় ভূমিকা আছে, অর্থাৎ অ্যাজ এ টিচার হিসেবে তোমার একটা বড় ভূমিকা আছে। এটা মনে রেখো, অনেক স্কুলে অনেক ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি আছে, কারণ আছে একটা। তুমি যখন কোনো স্টুডেন্টকে কিছু বলছো, তুমি কখনোই তাকে ভুলভাল উচ্চারণ করে বলবে না। আর তুমি যদি ভুল হও তাহলে স্টুডেন্টকে তুমি ভুল শেখাচ্ছ। কিছু না শেখানো, ভুল শেখানোর থেকে কিছু না শেখানো অনেক ভালো। আবার তুমি তরবর করে কথা বলে যাচ্ছ, তার মধ্যে কোনো রিদম নেই, কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় কি বলতে হবে সেটা নেই। আবার তোমার শব্দ চয়নের ক্ষেত্রেও কোনো ধরনের ভাষা জ্ঞান নেই, তাহলে কিন্তু তুমি যাকে শেখাচ্ছ সে ভুলভাল শিখছে এবং সে কিন্তু মানে সঠিক ভাষা রপ্ত করতে পারছে না। ঠিক সেরকম, ঠিক এই কারণবশতই যে সমস্ত শিশুরা বাড়িতে অনেক ধরনের বাজে কথা শোনে, গালাগালি শোনে, তারা স্কুলে এসেও সেই শব্দগুলো ব্যবহার করে বা গালাগালি দেয়। এতে শিশুর দোষ নেই, কারণ শিশু সেটা না বুঝেই দেয়। পরবর্তীকালে বুঝলেও সেটা অভ্যাসে পরিণত হয়, তাই সে দেয়। এটার জন্য দায়ী হচ্ছে সে যে শব্দগুলো শুনেছিল বাড়িতে বা যাদের কাছ থেকে শুনেছে, তারা কিন্তু ভুল ভাবে তাকে মিসলিড করছে সেই কারণে। তাই তুমি যখন কথা বলছো তখন তোমার স্পিচ, রিদম এবং প্রোনাউন্সিয়েশন ইত্যাদির প্রতি তোমার জোর দিতে হবে। সঠিক প্রোনাউন্সিয়েশনে শিশুর সঙ্গে কথা বলতে হবে। লিসনিং ইন এনি ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, লার্নার্স ফোকাসড অ্যান্ড অ্যাটেনশন। এখানে কিন্তু মনে রেখো, এখানে প্রশ্ন আসবে যে লিসনিংটা কি, এটা কি একটা অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? এসেছিল পরীক্ষায়, এর পরীক্ষাতে এসেছিল, কি উত্তর দেবে বলো? অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস সময় স্যার। যদি তুমি অ্যাক্টিভ না থাকো, তুমি যদি এই মুহূর্তে অ্যাক্টিভ না থাকো, আমার কথা যদি অ্যাক্টিভলি না শোনো, তাহলে তোমার কোনো লিসনিং সম্পূর্ণ হবে না। তার জন্য লিসনিং এঙ্গেজ লার্নার্স ফোকাসড অ্যান্ড অ্যাটেনশন, তোমাকে সবসময় ফোকাস থাকতে হবে এবং অ্যাটেন্টিভ থাকতে হবে, ঠিক আছে? এইবার নানা ধরনের লিসনিং আছে, সিচুয়েশন অনুসারে এটা চেঞ্জ হবে, এটা সিচুয়েশন অনুসারে চেঞ্জ হবে। যেমন তোমরা বললে যে অ্যাক্টিভ প্রসেস, ঠিকই বলেছো, কিন্তু সিচুয়েশন আমি দিচ্ছি। ধরো তুমি বাসে করে যাচ্ছ, ওই বাইরের যে অন্যান্য বাসগুলো যাচ্ছে সেই যে শব্দগুলো সেগুলো তোমার কানে ভেসে আসছে, বাট তুমি কি খুব অ্যাক্টিভলি সেটা শুনছো? না। বেশ না, না। ঠিক আছে। আর একটা সিচুয়েশন দিচ্ছি। তুমি এখন টেট প্রিপারেশন নিচ্ছ, তুমি একটা মেসে থাকো, তোমার রুমমেট হয়তো ডাক্তারি পরীক্ষার জয়েন্ট এন্ট্রান্স প্রিপারেশন নিচ্ছে, তো সে কিছু পড়ছে, তোমার কানে আসছে, কিন্তু তুমি ক্যান্ডিডেট হচ্ছে টেটের আর সে সায়েন্সের ক্যান্ডিডেট। তুমি কি তার পড়াটা খুব অ্যাক্টিভ ভাবে শোনো, না কানের মধ্যে আসে কিছু একটা আসলো? না স্যার, অ্যাক্টিভ শোনা হবে না। অ্যাক্টিভ ভাবে শোনো না। তার মানে এখানে অ্যাক্টিভ প্রসেস, লিসনিং অবশ্যই অ্যাক্টিভ প্রসেস। লিসনিং কখন হবে? যখন তুমি বুঝতে পারবে তখন লিসনিং হবে।
তার মানে তুমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছো না, যে যে জিনিসগুলো তোমার দরকার নেই সেগুলো তুমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছো না, তার মানে ওটা কিন্তু লিসনিং, অবশ্যই লিসনিং, বাট ওটার একটা ভেরিয়েশন আছে, একটা টাইপ আছে। সেই জন্য আমরা পরের যে অংশটা পড়বো সেটা হচ্ছে গিয়ে টাইপ অফ লিসনিং, অর্থাৎ এই যে শোনার কতগুলো ধরন আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবার পরীক্ষায় প্রশ্ন আসবে সিচুয়েশন দিয়ে, এত প্লেন প্রশ্ন তোমাকে করবে না যে বলো তো লিসনিং এ অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস। যদি এই প্রশ্ন করে তাহলে সবাই অ্যাক্টিভেই ডাক দেবে, কিন্তু যেটাও এই প্রশ্নটা এসেছিল, কিন্তু এসেছিল এরকম ভাবে আসেনি। প্রশ্ন এসেছিল যে কখনো কম্প্রিহেনশন যদি তুমি পড়ো তাহলে তুমি অ্যাক্টিভ থাকবে না, লিসনিং কম্প্রিহেনশন ইজ এ অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস, এরকম ভাবে প্রশ্ন এসেছিল। তাহলে তোমাকে সিচুয়েশন অনুসারে কিন্তু উত্তর দিতে হবে, যেটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে যখন মন দিয়ে কিছু শুনছি সেটা তখন অ্যাক্টিভ প্রসেস হচ্ছে। হ্যাঁ, আর যখন তোমার কোনো অবাঞ্ছিত বিষয় শুনছো তখন সেটা লিসনিংটা প্যাসিভ হতে পারে, পার্শিয়াল লিসনিং হতে, একটু পরে আমরা পড়ব, এখন আমরা পড়িনি। এটা পড়লে নিজেরাই বুঝতে পারবে যে কোনটা কোন ধরনের লিসনিং হবে, এবং এখানে উদাহরণ দিয়েই বলা আছে যে কোনটা কোন ধরনের লিসনিং। আশা করি বুঝতেও পারছো। এই যতটুকু আমাদের পড়ানো হলো তার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? মৌসুমী দাস, নাসির উদ্দিন শেখ, বুঝতে পারছো? রবিনা ইয়াসমিন, শান্তনু লায়ার, লায়েক, শান্তনু লায়েক, বুঝতে পারছো? পড়া শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। বাদ বাকি যে নামগুলো বললাম তারা কি আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে গিয়ে, যখন আমরা তো অনলাইনে পড়ছি, একটা নির্দিষ্ট টাইমে পড়ি, এটাকে পড়ার টাইম হিসেবেই নিও এবং সঠিকভাবে পড়ো। আমি জানি অনেকে রাস্তাঘাটে চলতে ফিরতেও হেডফোন থাকে, কিছুই শোনো না, ওরকম ভাবে পড়ে কিন্তু লাভ নেই। আর বিশ্বাস করো, আমরা যতই বলি যে রেকর্ডিং ক্লাস দেই, রেকর্ডিং ক্লাস যতবার ইচ্ছে দেখো, রেকর্ডিং ক্লাস কিন্তু ওরকম ভাবে একটা তো 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস শোনাটা খুবই বিরক্তিকর, মানে এতক্ষণ ধৈর্য রেখে দেওয়াটা খুব মুশকিল। কি ঠিক বলছি আমি? হ্যাঁ স্যার, অ্যাটেনশন একদমই স্যার, হ্যাঁ কিন্তু স্যার, মানে একদমই ধৈর্য ঠিক হয় স্যার। না। হয় না, অনেক তাহলে সময় স্কিপ করে করে ওই জন্যই ওরকম পড়া যত হয়। কষ্ট হলেও লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। হ্যাঁ, একদম তাই। আমি তো বারবারই বলি স্টুডেন্টকে ভর্তি শর্তই দিই তুমি লাইভ ক্লাস করবে কিনা। অনেকে তো এটাও বলি যে লেখাও তো আছে, টেস্ট রিপোর্টে তো লেখা আছে যে 80% ক্লাস করতেই হবে। 70%, হ্যাঁ হ্যাঁ, উপস্থিত হ্যাঁ, থাকতে হবে। 70-80% লেখাই থাকে। এবার অনলাইন তার পার্সোনাল বিষয়, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো তো, আমি যদি তোমাকে কোনো ক্লাসের পড়া পড়াতাম না, ধরো 12-এ তুমি পড়ো, আমি তাকে 11-12-এ পড়াতাম, বা তুমি কলেজেও পড়ো ধরো, তখন কি হয়, পড়াতে পড়াতে এমন একটা অভিজ্ঞতা হয়ে যায়, বা আমার হয়ে গেছিল একটা সময়, আমি এটা লেখাও লিখেছি, তোমরা তো অনেকে পড়েছো। তখন না এরকম, মানে যে কোনো স্টুডেন্টকে ও 2-4-5-6টা প্রশ্ন করিয়েই তাকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়া যেত, কারণ এমন একটা জায়গা তৈরি হয়ে যায় পড়াতে পড়াতে, তখন বোঝাই যায় যে এই 6টার মধ্যে 4টে প্রশ্ন আসবেই করি। তো এটা একটা ক্যালকুলেশন। কিন্তু চাকরির পরীক্ষায় কোনো ক্যালকুলেশন কিন্তু ওইভাবে হয় না। এক্ষেত্রে দক্ষতাটা অনেক, পরিশ্রমটা অনেক, কারণ তুমি একটা চাকরি পেতে চলেছো। এই যে দেখো, তোমাদের প্রাইমারিতে এই রিসেন্টলি কিন্তু দুদিন আগেও কিন্তু জয়েনিং করেছে অনেকে, জাস্ট 2 দিন আগে, আজকে থেকে 2 দিন আগে প্রাইমারিতে প্রত্যেকটা জেলাতেই কিন্তু বেশ কিছুজন চাকরি প্রার্থী জয়েন করেছে। এবং তোমরা শুনলে অবাক হবে, তাদের বেশিরভাগটারই বয়স 38 থেকে 45-এর মধ্যে। 38 হ্যাঁ থেকে স্যার, আমাদের 45-এর মধ্যে। কলেজের একজন পেয়েছে একটা দাদা। বাহ, তাহলে বুঝতেই পারছো, এবং আমাদের তার স্যার, বয়সও আশা আমাদের করি স্যার ওই একজন বীরভূম থেকে 35 পেয়েছে প্লাস। হ্যাঁ, পুরুলিয়াতে। ওই 35 এর উপর হবে মনে হয়। বাহ বাহ বাহ, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো যে আমি সঠিক কথাই বলছি, এবং অনেকে সেটা সাপোর্টও করি। বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, যারা পেয়েছে তাদের বয়সটা ওই ধরো 35 থেকে 45-এর মধ্যে, এবং বেশিরভাগেরই বয়স বেশি। এরা ওই 14 সালের টেট পাস, পরবর্তীকালে প্রশ্ন ভুল মামলা থেকে পেয়েছে, কিন্তু পেয়ে তো সে আলটিমেটলি তো পেয়েছে। সেই জায়গা থেকে তোমরাও উৎসাহিত হও যে অনেকে চাকরি পাচ্ছে এবং অনবরত হচ্ছে, এবং এই মুহূর্তে প্রাইমারি ক্ষেত্রে আগের প্রিভিয়াস সমস্ত স্টুডেন্টই প্রায় চাকরি পেয়ে গেছে, মানে যাদের পাওয়ার।
তোমরা টেট পাস করলে তোমাদের প্রতিযোগিতাটা অনেকটাই কমেছে এখন, এবং ভালোভাবে পাস করতে পারলে চাকরি পাওয়াটা খুব একটা কঠিন নয়। এবং এটুকুই লাস্ট বলবো, চাকরি পেলে তুমি 26 সালের মধ্যেই পাবে। ভোটের আগে একটা বড়সড় প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে, যদি সেই সুযোগ তুমি মিস করে ফেলো তাহলে তোমার কি হবে সেটা আমি আর বলতে পারছি না, কারণ ভোট হয়ে যাওয়ার পর আবার কবে রিক্রুটমেন্ট হবে তার কোনো ঠিকানা নেই। এইটাকে স্যার টার্গেট বলছি করো এবং সেই রকম ভাবেই পড়াশোনাটা করো। স্যার বলছি বলছি এখন 2022 সালে যারা স্যার টেট পাস করেছে তাদের কি সম্ভাবনা আছে? চাকরিকে আরেকবার বলো। হ্যাঁ বলছি 2022 সালে যারা টেট পাস করেছে ওই 88 90 এরকম মার্কস নিয়ে তাদের কি সম্ভাবনা আছে? দেখো এখানে সম্ভাবনা তো ওইভাবে বলা মুশকিল। 8 পাও আর 90 পাও, তোমাকে ওরা টেট পাস ক্যান্ডিডেট হিসেবে দেখবে। সেই জায়গা থেকে দুটো অপশন আমি বলছি, দুটো সম্ভাবনা আছে। একটা, যদি এই বছরের রিক্রুটমেন্ট কোনো কারণে না হয় তাহলে একটাই বড় রিক্রুটমেন্ট হবে ভোটের আগে, সেটা 15-20 হাজার মতো রিক্রুটমেন্ট হবে, সেখানে সবাই অংশগ্রহণ করবে। সেটা তুমি 22 সালে টেট পাস করো আর 14 সালে টেট পাস করো, এটা একটা সম্ভাবনা। আর একটা সম্ভাবনা হচ্ছে দুটো রিক্রুটমেন্ট হওয়া। একটা কিছুদিনের মধ্যেই হবে, ভোটের এই পুজোর পরেই হবে, 25 সালে সেটা কমপ্লিট হয়ে যাবে, কারণ মিনিমাম 6 থেকে 8 মাস লাগবে রিক্রুটমেন্ট কমপ্লিট হতে, মিনিমাম। ম্যাক্সিমাম হলে 1 বছর হতে পারে, কারণ এখন লেন্দি প্রসেস, অনেকদিন ধরে ইন্টারভিউ হয়। তাহলে একটা রিক্রুটমেন্ট এখন হবে, আর একটা রিক্রুটমেন্ট 26 সালের শুরুর দিকে হবে, মানে শুরু হবে প্রসেস। তাহলে দুটো রিক্রুটমেন্ট হতে পারে। দুটো রিক্রুটমেন্ট হলে পার রিক্রুটমেন্টে ধরে রাখো 10-12 হাজার করে রিক্রুটমেন্ট হবে। একটা হলে সেক্ষেত্রে একসঙ্গেই মিনিমাম 15-20 বা 22 হাজার এরকম একটা বড় সড়ো রিক্রুটমেন্ট হবে। তো এনিওয়ে যেটাই হোক না কেন, তুমি টেট পাস থাকলেই সেখানে আবেদন করতে পারবে, সেটা তুমি 22 সালে টেট পাস হও বা যারা এখন প্রিপারেশন নিচ্ছে 24 সালে টেট পাস হও বা 23 সালে টেট স্যার পাস হও, সেটা পুজোর কোনো পরে বলবো না। রিক্রুটমেন্টটা হবে স্যার কত সালের? আমি এখানে দেখো সাল হিসাবে এই পরীক্ষাটা হয় না, ভালো করে বুঝে নাও, লাস্ট বার আমি বলছি। এক্ষেত্রে যেদিন নোটিফিকেশন বেরোবে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেদিন বেরোবে, ধরে নাও তর্কের খাতিরে রিক্রুটমেন্ট 2025 সালের ফেব্রুয়ারিতে গিয়ে বেরিয়েছে, ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই ফেব্রুয়ারি পর্যন্ত যারা যারা টেট পাস করে আছো, বা আমি ধরে নিলাম 2025 সালের জুন মাসে গিয়ে বেরিয়েছে, ঠিক আছে? তাহলে জুন মাস অব্দি যারা যারা টেট পাস আছো তারা প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করতে পারবে। এবং সেক্ষেত্রে যারা এখন প্রিপারেশন নিচ্ছ 20 নম্বর ব্যাচের স্টুডেন্ট, তাদের হয়তো রেজাল্ট বেরিয়ে গেল জুন মাসে গিয়ে, 2025 সাল বলছে, কিন্তু সেও এলিজেবল এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে। তার মানে যেদিন নোটিফিকেশন আসবে সেই দিন অব্দি যারা যারা পাস আছো সবাই পারবে, এটাই নিয়ম এই পরীক্ষাতে। চলো নেক্সট, এবার আসি আবার পড়ানো, আবার শুনবো প্রশ্ন, আবার শুনবো, শুনে না পড়া। একটু আগে বললাম যে টাইপ অফ লিসনিং, টাইপ অফ লিসনিং এর ক্ষেত্রে যে লিসনিং কিরকম কত প্রকারের, দেখো ভালো করে যে সবার প্রথমে 1 নম্বর আসছে ডিসক্রিমিনেটিভ লিসনিং। ডিসক্রিমিনেটিভ লিসনিং কিরকম? It is the first development at very early age and it is the most basic form of the listening. কি হয়? It does not involve the understand of the meaning of words, phrase, but merely the different sound that are produced. ছোটবেলায় যখন একদম শুরুতে কোনো শিশু শুনতে শুরু করে তখন সে কিছু বুঝতেই পারে না। তখন তুমি বলো আমি ভাত খাবো, কি সোনা তুমি খেলছো, এই যে এই সমস্ত কথাগুলো থেকে বলো, তুমি বুঝতে পারো, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সে কেবল পর্যন্ত তোমার ঠোঁট নাড়ানো বা তোমাকে দেখে আনন্দ পায়, বা তুমি একটা কিছু তার সামনে নাড়াচ্ছ সেটা দেখে আনন্দ পায়, সে মুভমেন্ট বুঝতে পারে, কিন্তু সে তোমার কোনো কথার মানে কিছুই বুঝতে পারে না। একে আমরা ডিসক্রিমিনেটিভ লিসনিং বা বিক্ষিপ্ত লিসনিং বলি। এটা বড় হলেও হতে পারে, তোমার মধ্যে এখনো হতে পারে। যেমন একটা মিছিলের মধ্যে সবাই চিৎকার করছে, বিচার চাই, কেউ অন্যান্য চিৎকার করছে। এবার বিক্ষিপ্তভাবে অনেক চিৎকার হওয়ার ফলে কোনো কিছুই তুমি সঠিকভাবে শুনতে পাচ্ছ না, তাহলে এটা কিন্তু ডিসক্রিমিনেটিভ লিসনিং হবে। আবার ক্লাসরুমেও তাই, সবাই চিৎকার করছে, বিভিন্ন ধরনের কথা বলতে, 50 জন 60 জন ছেলে মেয়ে, তুমি ক্লাসে ঢুকলে কিন্তু কিছুই সঠিকভাবে তুমি বুঝতে পারবে না, এটাও কিন্তু ডিসক্রিমিনেটিভ মানে লিসনিং। তোমাকে অনেকগুলো সিচুয়েশন আমি বলে দিলাম, তাহলে যদি কখনো প্রশ্ন আছে যে ক্লাসরুম নয়েজ
নয়েজ বলবো, নয়েজ, কারণ এখানে বিভিন্ন ধরনের কথা হচ্ছে ছেলে মেয়েদের। এটা কি ধরনের লিসনিং? কি হবে উত্তর? ডিসক্রিমিনেটিং। হ্যাঁ, কারণ কোনো কিছু কারণ তুমি লিসনিং, তুমি শুনছো, কোনো কিছুই তুমি বুঝতে পারবে না, কারণ এখানে নানা ধরনের কথা এখানে একটা হচ্ছে। নেক্সট, কম্প্রিহেন্সিভ লিসনিং, এটা ইম্পর্টেন্ট। কম্প্রিহেন্সিভ তো জানো যে কম্প্রিহেনশন বোধ পরীক্ষণ আমরা করি। It involves understanding the message that are being communicated, and it is the fundamentals to all the listening subtypes. In order to be able to use communicative listening, the listeners first need appropriate vocabulary and language skills. কম্প্রিহেন্সিভ লিসনিং বলেছে, কম্প্রিহেন্সিভ মানে কিন্তু বোধগম্যতা। এটা সব থেকে ভালো এক্সাম্পল হবে তোমাদের আনসিন করা বা কম্প্রিহেনশন করা। এইটা করতে গেলে তোমাকে কম্প্রিহেন্সিভ লিসনিং করতে হবে, হয়তো তোমাকে খুব গভীর ভাবে এটাকে শুনতে হবে এবং বুঝতে হবে। এখানে কয়েকটা শর্ত বলে দিয়েছে কম্প্রিহেন্সিভ লিসনিং এর ক্ষেত্রে। ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি জানতে হবে, আর ল্যাঙ্গুয়েজ স্কিল তোমার ভালোই থাকতে হবে। এই দুটো ছাড়া তুমি কোনো কম্প্রিহেনশন ভালোভাবে বুঝতেও পারবে না, করতেও পারবে না। আশা করি এখানে ঠিক কথাই বলেছে। তোমরা যারা আনসিন করো তারা জানো নিশ্চয়ই, বা কম্প্রিহেনশন করো তখন জানো যে কম্প্রিহেনশন করতে গেলে যদি তোমার ভালোভাবে দক্ষতা না থাকে, ল্যাঙ্গুয়েজ পড়ে বোঝার দক্ষতা না থাকে, বা তোমার ভোকাবুলারি নলেজ না থাকে, তাহলে তো তুমি কম্প্রিহেনশন বুঝতে পারবে না, আর বুঝতে না পারলে তো উল্টো পাল্টা করে আসবে। আমি এমনও অনেক ছেলে মেয়েদের দেখেছি, টেট পরীক্ষার ক্যান্ডিডেটকেই দেখেছি, তারা ইংলিশের কম্প্রিহেনশন শেষের দিকে গিয়ে করে, তখন তারা কম্প্রিহেনশন পড়েই না। মানে আমি জিজ্ঞেস করলাম কি সম্পর্কে দিয়েছে, পড়েই নি, বলছে যে স্যার ওটা একটু আন্দাজে করে দিয়েছে, মানে উবু 10 করি, 1 নম্বর প্রশ্ন বি, 2 নম্বরটা সি, যা ইচ্ছা করতে। কিন্তু ভাই এরকম ভাবে কোন চাকরির পরীক্ষায় পাশ করা যায় বলে আমার অন্তত ধারণা নেই। চাকরির পরীক্ষা তোমাকে সবসময় টু দ্য পয়েন্টেড হতে হবে এবং পারফেক্ট হতে হবে, তুমি শিওরলি চাকরি পেতে পারো। এই কারণবশত দেখবে এক একটা তোমাদের দাদা বা দিদি 2টো 3টে 4টে 5টা চাকরি পেয়ে যাচ্ছে, আবার কেউ কেউ মাছি মারছে, 5 বছর ধরে প্রিপারেশন নিয়ে একটাও পাইনি। এটা মনে রাখবে, প্রিপারেশনের এমন একটা পর্যায়ে চলে যেতে হবে যেখানে তুমি বলে বলে পাশ করতে পারো। আমি প্রথম যখন 1বার 2বার টেট পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম। ইনফ্যাক্ট যেবার আমি প্রথম সিটেট পাস করি তখন আমার খুব আনন্দ হয়েছিল, বোথ পেপার পাস করে গেছিলাম একবারেই পরীক্ষাতে, ভালোও লেগেছিল। এবং তখন সিটেট খুব কঠিনও ছিল। 2015 সালের আগে যারা সিটেট পরীক্ষায় পাশ করেছে, তখন পশ্চিমবঙ্গ থেকে কেবলমাত্র 2% ছেলে মেয়েই পাশ করতো সিটেট। এবং ভালো করে প্রশ্নপত্র দেখবে যে 2015 সালের আগে সিটেটের প্রশ্নপত্র যথেষ্ট পরিমাণে কঠিন হতো, কারণ সিটেট পাশ করলে তখন একটা রিক্রুটমেন্ট হতো, নবোদয়া বা কেন্দ্রীয় বিদ্যালয়ে ভালোভাবে রিক্রুটমেন্ট হতো, 12 সাল 13 সাল 14 সাল ইত্যাদি। তো তখন ওই সময়টায় পাশ করেছিলাম, খুব আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল। এই যে প্রিপারেশনের লেভেলটা পরবর্তীকালে টিপটা আরেকবার বলুন। অনেকবার আমরা যে মানে আমি যে পাশ করলাম, এইবার কিন্তু সবসময় আর পড়াশোনা আমি করিনি, কারণ সম্ভবই না। আমি কেন এবার পড়বো, টেট পাস করে বারবার কি বা হয়, আমি তো শখে পরীক্ষা দিই। তখন কিন্তু আর পড়লাম না বা পড়াশোনা করি, মানে তোমাদের মতো অ্যাটলিস্ট পড়াশোনা করি। এবার তুমি বলে স্যার আপনি তো পড়ান, হ্যাঁ আমি ইংলিশ পড়াই, আমি তো তোমাদের পরিবেশ বিদ্যা পড়াই না বা অঙ্কও পড়াই না, বা সেগুলো সম্পর্কে আমি নিজেই ডিটাচ, আমি তার প্র্যাকটিসও করি না। কিন্তু আমি এখনো টেট পরীক্ষায় বসলে অনায়াসে পাস করে যাবো। কেন? ওই যে লেভেলটা একটা ক্রস করে ফেলেছি, ওটার পরে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে, তা সেই জায়গা থেকে এটা হয় যে বারবার পাস করা যায়। তা আমি তোমাকে এইটা এত কথা কেন বলছি, আমি বলতে চাইছি যে তোমাকেও প্রিপারেশনের সেই পয়েন্টের জায়গাটায় যেতে হবে, তাহলে তুমি শিওরলি দেখবে টেট পাস করা তোমার পক্ষে কোনো ব্যাপারই না, এটা খুব বেশি কঠিন পরীক্ষা না। ধীরে ধীরে কঠিন হচ্ছে, কিন্তু খুব বেশি না। তো সেই জায়গা থেকে একটু বুঝে বুঝে একটু পড়াশোনা করতে হবে। এবার আসবো পরের পয়েন্ট, বলছে এসেনশিয়াল কন্ডিশনস ফর লিসনিং স্কিলস। একটা লিসনিং স্কিলের জন্য কি কি কন্ডিশনের দরকার আছে। 1 নম্বর বলছে দ্য লার্নার শুড বি অ্যাটেন্টিভ ডিউরিং দ্য লিসনিং প্রসেস। প্রথম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, তোমাকে অ্যাটেন্টিভ হতে হবে। 2, দ্য ভলিউম অফ স্পিচ অর সাউন্ড শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যাকে শোনাচ্ছ বা যেটা শোনাচ্ছ সেটা তোমার ভলিউম অফ স্পিচ শুড বি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। দেখবে টিচারদের গলার আওয়াজ একটু বেশি, এই জন্য যারা টিচার মানে টিচার কিন্তু টিচার বউ, যারা বউ মানে স্ত্রী, এদের গলার আওয়াজ একটু বেশি থাকে, কারণ সেই স্কুলে চিৎকার করতে করতে বা বাড়িতে স্কুলে চিৎকার করতে তার ওই অভ্যাসটা তৈরি হয়। এবং এটাও সত্যি কথা যে
তুমি যদি মিনমিন করে কথা বলো, অনেক টিচার আছে খুব ভালো পড়ায় কিন্তু এক্সপ্রেসিভ নয়, তারা কিন্তু মানে তাদের পড়া কেউ শোনেই না, স্টুডেন্টই পাত্তা দেয় না। আমি বহু টিচারকে দেখেছি। কিন্তু তুমি যেটা বলছো সেটা যদি তুমি ক্লিয়ার কাট বলতে পারো, স্পষ্ট করে বলতে পারো, স্টুডেন্টের কানে গিয়ে পৌঁছাবে, তাহলে কিন্তু তোমার পড়া মানে শুনতে বাধ্য। এবং দেখবে আমি আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, আমি অনলাইনে পড়াচ্ছি ঠিকই, কিন্তু আমি কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে কথা বলছি। আমার কথা যেটুকু তোমাদের সাথে বলছি তার মধ্যে কিন্তু কোনো জড়তা নেই। ঠিক বলছি আমি? একদম স্যার। हाँ হ্যাঁ सर স্যার। মানে এতে এতে এটা 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 তোমার কি উপকার হচ্ছে? উপকার হচ্ছে যে আমার কথাটা তোমার কানের মধ্যে গিয়ে লাগছে, ঠিক আছে? আবার কি হবে, এর সঙ্গে তোমাকে আরেকটা জিনিসও করতে হবে। মানে আমি অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে কয়েকটা স্কিল শিখিয়ে দিচ্ছি যাতে তোমার ভবিষ্যৎটা আরো ভালো হয়। কারণ আমিও তো কারোর কাছ থেকে হয়তো শিখেছি, অথবা হয়তো মানে ইনবর্ন ভাবে কিছু ক্যাপাসিটি মানুষ থাকে। সেটা হচ্ছে যখন আমি পড়াচ্ছি, আমি তো স্টুডেন্টের সাথে বন্ধুর মতো মিশছি, তোমাদের সাথে আমি বন্ধুর মতো মিশি, আমি স্কুলেও বন্ধুর মতো মিশি, আমি প্রাইভেট কোচিংও যখন আমি পড়াতাম, মানে আমার যখন কোচিং ছিল, আমিও তখন একদম বন্ধুর মতো মিশতাম। আমি কোনোদিন টিচারগিরি করতে চাইনি তখন। ইনফ্যাক্ট তোমাদের সাথে একটু শেয়ার করি, ধরো আমি 11-12 পড়াচ্ছি বা কলেজে পড়াচ্ছি, তো দেখা যায় যে কলেজের বা 11-12 একটা 60-70% ছেলে মেয়েই সেই বয়সে প্রেম করে। এবং তখন কিন্তু আমার বয়সও যথেষ্ট কম। মানে আমি তখন, যখন আমি 11-12 ফার্স্ট ইয়ার পড়াই, তখন আমি নিজে MA পড়ি, থার্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ার তারপরে MA পড়ি, এরকম একটা সিচুয়েশন। আমি পড়িয়েছি অনেকটাই। তো তখন কি হতো, আমি তো তাদেরকে পড়াচ্ছি, অনেক সময় মানে মারধর বলতে স্কেল দিয়েও পেটাতাম টুকটাক। এবার তখন কি হতো, বন্ধুর মতো যেহেতু মিশি, আমি শুধু একটা কথাই বলতাম যে দেখো, আমি যখন পড়াবো তোমাকে কিন্তু পড়া শুনতে হবে। দ্বিতীয়ত, তোমার ব্যক্তিগতভাবে তোমার কারোর সাথে সম্পর্ক থাকতেই পারে, সেটা তোমার পার্সোনাল বিষয়, এবং সেই বিষয়টা আমার বলার ইখতিয়ার নেই বা আমি বলবো না। কিন্তু আমার এই কোচিং সেন্টারটা তৈরি করতে তো অনেকটা সময় লেগেছে। আমি 10 বছর বা 7-8 বছর সময় ব্যয় করেছি নাম অর্জন করার জন্য। কাজে তুমি কারোর সাথে সম্পর্ক থাকতে পারে, তুমি রাস্তা দাঁড়িয়ে গল্প করতেও পারো, কিন্তু তুমি কিন্তু আমার কোচিং সামনে যে দুটো রাস্তা আছে সেখানে কিন্তু দাঁড়াতে পারবে না। এই দুটো রাস্তা বাদ দিয়ে একটু দূরে অনেক গলি আছে, অনেক অন্ধকার গলিও আছে, তুমি সেখানে গল্প করতে পারো। তোমাকে যদি আমি রাস্তাঘাটে দেখি যে তুমি স্টুডেন্ট সুলভ আচরণ করছো বা তুমি স্টুডেন্ট, দেখবে আমি নিজেই তোমার সঙ্গে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলবো। আর যদি দেখি যে তুমি স্টুডেন্ট সুলভ আচরণ তোমার মধ্যে নেই, আমি কিন্তু তোমাকে চিনতেও পারবো না। এবার কি হতো, আমি তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিতাম যে আমার তরফ থেকে তোমার কোনো বেরিয়ার নেই, কিন্তু তোমাকে স্টুডেন্ট সুলভ থাকলে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট। তুমি স্টুডেন্ট সুলভ না থাকলে আমি তোমার টিচারও নেই, তুমি আমার স্টুডেন্টও না। এবং ভেরি নিট এন্ড ক্লিন। এবং আমি দেখেছি যে এই এক্সপিরিয়েন্স থেকে, আমি যেহেতু বন্ধুর মতো স্পষ্ট ভাষাতেই কথা বলতাম, ওরা কিন্তু কখনোই, অন্তত আমার সামনে বা আমার কোচিনের সামনে কখনোই কিন্তু অভদ্রতামি বা অসভ্যতামি কোনোদিন এত বছর ধরে পড়ানো করেনি। এবং ওই যে পড়ার যে সময়টুকু, যেটুকু আমি পড়াচ্ছি 1.5 ঘন্টা, এর মধ্যে কিন্তু কোনো রকমের মানে কোনো ধরনের অসুবিধা কখনো হয়নি। অনেক জায়গাতে হয়। আবার কখনো ধরো বললাম যে দেখো, আমি তোমাকে কিন্তু 1.5 ঘন্টা পড়াবো, এই 1.5 ঘন্টায় আমার ফোনটাও সাইলেন্ট থাকবে, তোমাদের ফোনটাও সাইলেন্ট থাকবে, কারণ আমার এখন পড়ানোর সময়। আমরা দেখলাম যে সত্যিই তাই, ওদেরও ফোন আসতো না, আমারও ফোন আসতে সাইলেন্ট থাকতো, আমি 1.5 ঘন্টা ক্লাস করার পরে কল ব্যাক করতাম। কারণ আমাকে তো ডিসিপ্লিন থাকতে হবে। আমি যদি তাকে পড়াতে পড়াতে মিনিটে মিনিটে ফোন ধরি, তো স্টুডেন্ট কেন আমাকে মানবে, স্টুডেন্ট কেন আমাকে শুনবে? ও তো আমাকে অনুকরণ করছে। আমি যদি সঠিকভাবে থাকি, তাহলে দেখবে ও অনায়াসে তোমার ব্যাচ বা তোমার ক্লাস ডিসিপ্লিনড হয়ে যাবে। তোমাকে চিৎকার চেঁচামেচি মার ধর কিচ্ছু করতে হবে, তোমাকে ডিসিপ্লিন এবং তোমাকে সঠিক রাস্তাটা ওদেরকে দেখিয়ে দিতে হবে। কি ঠিক বলছি আমি? যারা প্রাইভেট টিউশন করো তারা বলো। হ্যাঁ স্যার, একদম একদম ঠিক। হ্যাঁ স্যার। বাড়িতে যারা বেশি ফোন ইউজ করে তাদের বাচ্চারা ওই করে, ফোন নিয়ে ব্যস্ত থাকে। একদম তাই। তো সেই জায়গা থেকে আমি এই কথাটা পার্সোনাল যদিও বিষয়টা কেন শেয়ার করলাম তোমাদের সাথে, আমি এই কারণে শেয়ার করলাম যে
টিচার তো ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। সেই জায়গা থেকে তুমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলে আমার মনে হয় যে সব স্টুডেন্টই ভালো। দু একটা অবাঞ্ছিত থাকে, তাদেরকে ঠিক তুমি শুধরে ফেলতে পারো, দেখবে যে তোমার বেশ অনেক কম সময় অনেক বেশি নাম হবে। এই কথাটা আজকে কেন বললাম, যারা টিউশনি করো, প্রাইভেট টিউশনিও করো, তাদের ক্ষেত্রে একটু বেশি এটা প্রযোজ্য। এবং নিজেকে সবসময় এনহ্যান্স করার চেষ্টা করবে যে আমি বেস্ট, আমি আরো কিছু করতে পারি। দেখবে তোমার এলাকার যত বড়ই টিচার হোক, যত বড় স্কুল টিচার হোক, প্রফেসর হোক, তাকে ছেড়ে তোমার কাছে এক সময় আসতে বাধ্য হবে যখন তোমার মূল্য তারা বুঝবে। এইটা কিন্তু তোমাকে করতে হবে। তোমার যদি মূল্য না থাকে তাহলে তো ভাই তারা কেউ আকৃষ্ট হবে না। তোমাকে মানুষকে আকৃষ্ট করার কিছু কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে। কেন সেই মানুষটা তোমার কাছে আসবে, কেন তোমার কাছে পড়তে আসবে, এটা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোন টাইপের টিচার, যে আমার কাছে কেন আসবে, আমার কথা কেন শুনবে। তখন যদি তোমার মনে হয় যে না আমি তো এটা করি, আমি তো এটা বেস্ট, আমি তো এটা ভালো, তাহলে আমার কাছে সে আসতে বাধ্য, বা সে একটা সময় রিয়েলাইজ করবে যে আমি ভালো পড়াই, তাই সে আসবে। এবং এই কারণবশত আমি যখন ধরো কলেজে পড়ি, তখনই আমার একটা বই, কলেজ পাশ করে গেছি তখন, একটা বই বেরিয়েছিল। তাহলে সেই জায়গা থেকে তোমাকে মানুষকে প্রমাণ করতে হবে, প্রমাণ করলে দেখবে অটোমেটিক্যালি তোমার নাম হবে এবং তুমি ভালো জায়গায় পৌঁছবে। এবং অনেক ছেলে মেয়েদের প্রাইভেট পড়িয়েও তো অনেক নাম করা যায়। আমি বলছি না তুমি প্রাইভেট টিচার হিসেবে থাকো, কিন্তু এটাও কিন্তু একটা ভালো কোয়ালিটির একটা গুণ, আমি এটাই বলতে চাইছি। এবং সেক্ষেত্রেও স্টুডেন্টদের অনেক কাজ থেকে পাওয়া যায়। তো যাই হোক, আমাদের পরের যে পয়েন্টটা আসবে এর মধ্যে, যে the hearing organs of the listener should be normal। এক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে কোনো ছেলে মেয়ের হয়তো সে কানে কম শোনে বা কানের সমস্যা আছে, তাহলে সেই জায়গা থেকে তোমাকে কি করতে হবে, যে এটাও তার শোনার যে কান সেটা যাতে ঠিক থাকে সেটা তোমাকে সেটাও রাখতে হবে, কারণ লিসনিং এর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। Listener without judging the other persons or mentally criticizing the things the other person is telling। সবসময় কোনো মানুষ কি বলতে চাইছে সেটা তুমি সবার আগে পুরোটা বলতে দাও। তারপরে যদি তোমার মনে হয় যে সে কোনো জায়গায় ভুল বলেছে, তাহলে তুমি আর্গুমেন্টে যেতে পারো, ক্রিটিসাইজিং এ যেতে পারো। কিন্তু যদি সবার প্রথমেই তুমি মানে ক্রিটিসাইজিং এ যাও, ইত্যাদিতে যাও, তাহলে কি হবে, এতে কি হবে, তোমার যে বলার ধরনটা সেটা কিন্তু নষ্ট হবে। সেটা কিন্তু আহ, সেটা কিন্তু মানুষজন শুনবে না। লাস্ট বলেছে, the learner should be able to understand the meaning of words and convey it through the sound। প্রত্যেকটা শব্দের মানে, যাকে তুমি কথা বলছো বা যেটা শুনছো সেটা বুঝতে হবে তোমাকে। The interest of the learners also affect the language learning process। এটা সবসময় সত্যি, আমি বারবারই বলি যে যারা শুনছে আমার পড়া, তাদের ইন্টারেস্টটা থাকতে হবে। যদি ইন্টারেস্টই তোমার না থাকে, তুমি যদি দোনমনয় ভোগো, তাহলে তো তোমার প্রিপারেশনটা সেই লেভেলের হবে না। এখানে অনেকেই আছে, মানে যদি কেউ থেকে থাকো, সে ভাবছো যে দূর টেট হচ্ছে না, আমি অন্য পরীক্ষা দেবো, টেটও দেবো, টেটটা একটু দিয়ে দেখি, অন্য পরীক্ষাও দিয়ে দেখি, তাহলে সে ফোকাসড না। তাহলে সে সেই ক্ষেত্রে কি হয়, ফোকাস না ছাড়া তো হয় না, একটু ফোকাস থাকতে হবে, তাহলে তোমার মনোনিবেশটা ভালো হবে এবং তুমি ভালো করে সেই পড়াটা শুনতে পারো। আমরা পরের আরেকটা পয়েন্ট পড়বো, তারপরে কোনো অসুবিধা থাকলে আমরা জিজ্ঞেস করবো। বলেছে এইমস অফ লিসনিং স্কিলস। আমরা যে শুনি কোনো কিছু, সেটার আমাদের লক্ষ্য কি। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড এন্ড ইন্টার কনসেপ্ট আইডিয়াস ফ্যাক্ট। সবার প্রথম লক্ষ্য হচ্ছে কি আমরা কিছু বুঝবো এবং কনসেপ্টটা সম্পর্কে ধারণা অর্জন করবো, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য শোনার ক্ষেত্রে। আইডেন্টিফাই দ্য স্পিকারস পারপাস এন্ড টোন। স্পিকার কিভাবে কথা বলছে, কেন কথা বলছে এবং তার টোন কিরকম রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবে আমি যখন পড়াই বা তোমরাও যখন পড়াও, সমস্ত শব্দ সমানভাবে উচ্চারণ করার দরকার নেই। সমস্ত শব্দকে সব সময় আমাকে বোঝানোর দরকার নেই, কিন্তু কিছু কিছু শব্দকে আমাকে এমফাসাইজ করতে হবে বা জোর দিয়ে বলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সেই রকম টোন কোয়ালিটি তোমার পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে গলার আওয়াজটাও কিন্তু একটা মানে ভূমিকা পালন করে। কিরকম ভূমিকা পালন করে, এটা আবার ব্যক্তিগত এক্সাম্পল। ধরো কোনো একজন টিচার ভালো পড়ান, কিন্তু তার গলার আওয়াজটা, একটা পুরুষ কিন্তু তার গলার আওয়াজটা মেয়ে মেয়ে, তাহলে তো তার পড়া শুনবে না। আমার নিজের স্কুলে একজন টিচার ছিল, খুবই ভালো, সে 4 বার পর পর এসএসসি পেয়েছিল, 4 বার পর পর, প্রায় প্রতি বছরই তখন পরীক্ষা হতো।
স্কুল সার্ভিস কমিশন, এবং সে প্রায় প্রতি বছরই চাকরি পেয়েছে, মানে 4বার পরীক্ষা দিয়েছে, 4বার প্রায় পরপর পেয়েছে। এইবার তার সে পড়াশোনায় ভালো বা পড়ায়ও ভালো, কিন্তু তার গলার আওয়াজটা ছিল একটু মেয়ে মেয়ে। ফলে সে যখন পড়াতো, মানে আমি আমার 12-এর ঘটনা বলছি, তখন অনেক চ্যাংড়া ছেলে মেয়ে থাকে এবং আমাদের স্কুলও ছিল কোয়েট স্কুল। সে পড়াচ্ছে, কেউ পিছন দিয়ে বলছে বৌদি বলে ডাকতো, তো তাকে বৌদি বলেই খেপাতো। তাহলে আলটিমেটলি যারাও বা তার পড়া শুনতে চাইতো, কেউ তার হাসি পেত, এবং সে পুরো ক্লাসটা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হতো। কারণ 2-1 জন থাকে জানো নিশ্চয়ই ক্লাসে, সে খুব মনোনিবেশ করেই পড়াচ্ছে, কোন একটা গল্প খুব ভালোভাবে পড়াচ্ছে। তখন একটা মানে ভালো ভালো গল্পই আমাদের সময় ছিল, পড়াচ্ছে, কিন্তু কে হঠাৎ করে একজন বললো বৌদি, ব্যাস পড়া শেষ ওখানে। তার মানে এই টোনাল কোয়ালিটিটা বা গলার ভয়েসটাও বলার ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং যারা শুনছে তাদের ক্ষেত্রে একটা সুদিং ব্যাপার থাকে। কারণ আমরা কর্কশ শব্দ বা যেটা বেমানান সেটা শুনতে পছন্দ করি না। তো সেই জায়গা থেকে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটা যাদের একটু খারাপ গলার আওয়াজ তারা প্র্যাকটিসের মাধ্যমে সেটা রপ্ত করতে পারো, বা যাদের গলার আওয়াজ ভালো, কি ভঙ্গিতে কথা বলছি বা কিরকম ভাবে বললে আমার স্টুডেন্টরা খুব ভালোভাবে শুনবে, কোন মজার ছলে বললে আমার স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারবে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে রপ্ত করতে হবে। এটাও কিন্তু এজ এ টিচার হিসেবে তোমার একটা কোয়ালিটি। শুধুমাত্র পড়াতে জানলেই টিচার হওয়া যায় না। ফেসিলিটি ভার্বাল ইন্টারাকশনস বিটুইন পিপল, তুমি যে কথা বলছো অর্থাৎ ভার্বাল ইন্টারাকশন, অর্থাৎ আমরা মৌখিক ভাবে কথা বলছি, এই আলোচনার একটা ধরন আছে, এটাও তোমাকে কিন্তু স্টুডেন্টের সঙ্গে বা টিচারদের সঙ্গে কথা বলার সময় রপ্ত করতে হবে। লে দা ফাউন্ডেশনস ফর লার্নিং আর ল্যাঙ্গুয়েজ, এবং তোমার ক্ষেত্রে কোনো ছেলে বা মেয়ের যেহেতু ফাউন্ডেশনটা তুমি তৈরি করছো শোনার, তো সেই জায়গা থেকে তোমাকে সতর্ক থাকতে হবে সঠিক শব্দ চয়নের দিক থেকে। সঠিক সুন্দর শব্দ চয়ন করবে, যেটা শুদ্ধ সুন্দর বলতে এটা একটা মনে রাখবে, সুন্দর বলতে এটা মনে রাখতে হবে, টিচার হিসেবে মনে রাখতে হবে। আমি আমার পাণ্ডিত্য দেখাতে যাচ্ছি না ক্লাসরুম, এখন আমি এর থেকে হাই লেভেলও তোমাদেরকে পড়াতে পারি, সেটা আমার পাণ্ডিত্য দেখানো হবে যে আমি অনেক কিছু জানি, এটা আমি দেখাতে যাচ্ছি না। আমি ঠিক যে ক্লাসে পড়াবো আমি সেই ক্লাসের লেভেলে নেমে আসবো, এবং সেই ছেলে মেয়েদের সঙ্গে সেরকম ভাবে আমি মিশবো। যদি এটা করতে পারো তাহলে তুমি ভালো টিচার হতে পারো। অর্থাৎ আমি যখন ক্লাস 4 কে পড়াবো তখন 4 অনুসারেই আমার যে কগনিটিভ স্তর সেটাকে নামিয়ে নিয়ে আসবো, এবং 4রা যেরকম ভাবে বললে আমার কথা বুঝতে পারবে আমি সেরকম ভাবেই তাদেরকে পড়াবো। ঠিক আছে? তো ধরো আমি বহুদিন আগে আমি যখন প্র্যাকটিস টিচিং দিতে গেছিলাম একটি স্কুলে, তো সেখানে আমি প্রিপোজিশন পড়িয়েছিলাম একটা ক্লাসে। তো সেখানে আমি খুব একটা সুন্দর পরীক্ষা করে দেখিয়েছিলাম একটা বল এবং একটা বক্স নিয়ে। এবার ধরো পরীক্ষার মধ্যে আমি একটা জায়গায় বলেছিলাম যে কোনো কিছুর ভিতরে যখন আসে, মানে একটা বলকে একটা বক্সের মধ্যে রেখেছিলাম, তো বক্সের মধ্যে রাখলে সেটা কি হচ্ছে ইন, মানে আমি এটাকে ইন হিসেবে বুঝিয়েছিলাম। একটু অতি বোদ্ধা একজন টিচার পরবর্তীকালে আমাকে ধরলো, বললো যে এটা তো তুমি ভুল পড়িয়েছো। তাই আমি বললাম যে স্যার কি ভুল হয়েছে? বললো যে এই যে এখান থেকে যে ঢুকছে একটা বল তুমি নিচ্ছ, এটাকে তো ইনটু বলবো আমরা, ইনটু, অর্থাৎ বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে। তা আমি বললাম যে স্যার আপনি ঠিকই বলেছেন, এটা তো ইনটুই, বাইরে থেকে ভিতরে গেলে, কিন্তু আমি তো ক্লাস 3 কে পড়াচ্ছি এটা। এবার 3 এর ক্ষেত্রে সবার আগে আমি ইন বোঝাবো, অর্থাৎ ভিতরে রয়েছে, তারপর মুভিং বিষয়টাকে আমি নিয়ে আসবো, অর্থাৎ এই বস্তুটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছে, এটা আমি নিয়ে আসবো। অর্থাৎ ইনটাই যদি না বোঝে তাহলে ইনটু প্রথমেই মুভিং, কোনটা স্ট্যাটিক কোনটা মুভিং, এই বিষয়গুলো তো ক্লাস 3 তে বোঝানোর বিষয় না। আমি ওদের লেভেল অনুসারে এসে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু আপনি যেটা বলেছেন সেই বিষয়টা আমি জানি। এই ধরনের তোমাকে মনে রাখতে হবে যে আমি যে ক্লাসে পড়াচ্ছি সেই ক্লাসটাকে আমাকে মেনটেন করতে হবে, তাহলে দেখবে তুমি ভালো টিচার হবে এবং তোমার পড়াটা ওরা খুব ভালোভাবে শুনবে। তার কারণ এখানেই তুমি দেখো না, আমি যদি একটা ক্লাস 3 স্টুডেন্টদের বলতাম যে দেখো যে বস্তু গতিশীল থাকে, যে বস্তু গতিশীল অবস্থায় কোনো একটা বস্তুর মধ্যে প্রবেশ করে, তখন আমরা বাইরে থেকে যেহেতু ভিতরে প্রবেশ করেছে তখন আমরা তাকে ইনটু বলি। এবার তোমরাই বিচার করো তো ক্লাস 3 কি সেই কগনিটিভ লেভেল আছে? তোমাদের কাছ থেকে বিরক্তি করে এত এই ধরনের কথা শোনার ক্ষেত্রে? নেই।
অর্থাৎ আমি পাণ্ডিত্য দেখাচ্ছি না, আমি খুব সহজভাবে সেই বিষয়টাকে বোঝাচ্ছি। এইটা তোমাদের একটু মনে রাখতে হবে। বলো, এটুকুর মধ্যে কোনো অসুবিধা ছিল? না স্যার। স্যার এ স্পেসিফিক ওই যে ফ্যাসিলিটেড ভার্বাল ইন্ট্রোডাকশন এইটুকুর মানে কি? আরেকবার বলো। হ্যাঁ, ফেসিলিটেড ভার্বাল ইন্টারাকশন বিটুইন পিপল। ফেসিলিটেড মানে হচ্ছে ভার্বাল ইন্টারাকশন, যে মৌখিক ভাবে কথাবার্তা বলা। আর ওখানে আমরা পয়েন্টটা করছি এইম অফ লিসনিং স্কিলস, মানে লক্ষ্য কি আমাদের, মানে সবাইকে শোনা, একে অপরের সঙ্গে যে ভার্বাল কমিউনিকেশন সেটা করাটাই হচ্ছে গিয়ে লক্ষ্য। তাই ফেসিলিটেট মানে কাউকে কিছু ভূষিত করা বা কাউকে কিছু দেওয়া, কিন্তু এখানে তো দেওয়া বলতে কাউকে কিছু শোনানো, মানে কারোর সাথে কোনো ইন্টারাকশন করা বা কথা বলা। আচ্ছা স্যার, আর একটা আছে, লিসেন উইদাউট জাজিং দ্য পিপল, পারসন, আদার পারসন অর মেন্টালি ক্রিটিসাইজিং। ওইটা স্যার আমি জানতে চাই, পুরোটা বলবো কি? কোন জায়গাটা আছে উপরে? একদম উপরেরটা পুরোটা একদম না একদম স্যার, অত ঠিক আছে, উপরে না, তুমি লাইনটা এই বলো। পেজটার এই যে 4 ইনভলভ নম্বর আন্ডারস্ট্যান্ড পয়েন্টটা। আমি বলছি স্যার, 4 নম্বর। লিসেন উইদাউট জাজিং দ্য আদার পারসন অর মেন্টালি ক্রিটিসাইজিং দ্য থিংস দ্য আদার পারসন ইজ টেলিং। হ্যাঁ, এটা আগেই ব্যাখ্যা যেই করেছি। পেজটা পড়ছেন ওটার ফার্স্টের পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ, ব্যঙ্গ বুঝতে ব্যঙ্গ করছে, অপরকে ব্যঙ্গ করে কৌতুক করে বলছে ওটা। বাহ, ঠিকই বলেছো। এটার মানে হলো, এটা আগেই বলেছো তোমাদের, ক্লাসরুমে অনেক স্টুডেন্টকে তুমি পাবে যারা কথায় কথায় প্রশ্ন করে। তার মানে অন্যকে ক্রিটিসাইজ করা বা অন্যকে প্রশ্ন না করে তোমাকে সবার আগে ধৈর্য সহকারে শুনতে হবে। ধরো ধরো আমি বলে দিচ্ছি, ধরো আমি এই 4টে পয়েন্ট পড়াচ্ছি, কোনো কারণে আমি তো একটা মানুষ, আমি কোন একটা পয়েন্ট ভুল পড়ালাম তোমাকে, ভুল মানে ভুলই পড়িয়েছি, আমি ধরো না ভুল পড়িয়েছি। এবার আমি কি করছি, আমি তো পড়াচ্ছি তোমাকে, আমি ভুল পড়ানোর সঙ্গে সঙ্গে তুমি একদম রে রে করে তেড়ে আসলে, 3-4 জন একেবারে মাইক খুলে মান মিউট করে, স্যার এটা তো ভুল করেছেন, স্যার এটা কেন বললেন, এটা ভুল করেছেন। এটা না, আমি পড়ালাম, আমি স্টপ হলাম, শেষ করলাম, তখন তুমি অবশ্যই পোলাইটলি বলবে, স্যার এইটা কি এরকম হবে। কারণ কথার ধরনের মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ আছে। তুমি যখন কোনো টিচারকে এইভাবে আপনি তো ভুল পড়িয়েছেন, এটা পড়িয়েছেন, এটা কিন্তু মানে শোভনীয় নয়। তুমিও তো টিচার হও, কিন্তু তুমি বলতে পারো, স্যার এটা কি এরকম হবে। তার মানে সে কিন্তু বুঝে যাবে যে সে ভুলই পড়িয়েছে, কিন্তু তুমি কথাটা অন্য রকম ভাবে এক্সপ্রেস করেছো। তাহলে এক্ষেত্রেও তাই বলতে চাইছে যে কোনো কিছু শুনবে, তুমি বুঝবে, কিন্তু তাকে ক্রিটিসাইজ করবে, তার সাথে অনেক কিছু বলবে যদি ভুল পড়ায়, সেইটা লিসনিং এর ক্ষেত্রে আসে না। লিসনিং মানে তুমি মন দিয়ে শুনবে, পরবর্তীকালে তুমি তোমার এক্সপ্রেশন ব্যক্ত করতে পারো। নেক্সট পরের পয়েন্ট আছে, দেখো, স্ট্র্যাটেজিস টু ফোকাসড অন লিসনিং প্রসেস। স্ট্র্যাটেজিস টু ফোকাসড অন লিসনিং প্রসেস, অর্থাৎ তুমি যে শুনছো কোনো কিছু, সেটা কি স্ট্র্যাটেজি ফলো করবে। বলছে ইন্টিগ্রেটেড মেটা কগনিটিভ স্টেজ, আর একটা হচ্ছে কি দিস স্টেজ ক্যান বি ডিভাইডেড ইনটু ক্যাটাগরিজ। দুটো ভাগে ভাগ করা যায় এই স্টেজটাকে, এই যে ইন্টিগ্রেটেড মেটা কগনিটিভ স্টেজ, পরে আরো পয়েন্ট আছে। এই দুটো হচ্ছে কি বিফোর লিসনিং, সবার প্রথমে শোনার আগে তোমার কি কি কার্য আছে, কি কি করতে হবে, ঠিক আছে। এখন বলতে সেট আ পারপাস অর ডেডিকেট ইন অ্যাডভান্স উইথ টু লিসেন টু। তোমাকে সবার প্রথমে পারপাস ঠিক করে নিতে হবে যে আমি কেন শুনতে এসেছি, আজকে তোমরা টেট ক্লাস কেন করতে এসছো, পরীক্ষা পাস করতে এসছো, চাকরি পাওয়ার লক্ষ্যে আছো। এবং ডিসাইড ইফ মোর লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, মানে লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অর নলেজ ইজ নিডেড। তোমার সাথে আমি যে কথাগুলো বলছি এগুলো তোমরা বুঝতে পারছো, তার কারণ হচ্ছে গিয়ে কি তোমাদের মধ্যে কিছু ভোকাবুলারি আছে তাই। কিন্তু এই পড়াটা যদি আমি ক্লাস 2 এর বাচ্চা, 3 এর বাচ্চাকে বা 4 এর বাচ্চাকে পড়াতাম, তারা কি এসব কিছু বুঝতে পারতো? 4-5 বাদ দাও, 8-9 কেও যদি পড়াতাম, তারা কি বুঝতে পারতো? বুঝতে পারতো না, কারণ তোমরা একটা ডিএলএড করে এসছো, তোমাদের মধ্যে কিছু নলেজ অন্তত পক্ষে আছে, কারণ এই লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবকটাই ডিএলএড এ ছিল। যেভাবেই ফাঁকি মেরে পড়ো আর যাই করো, কিছু না কিছু শব্দ তোমার মধ্যে অবশ্যই আছে, তাই তুমি বুঝতে পারছো। তাহলে বলতে চাইছি যে যাদেরকে তুমি শুনতে বাধ্য করছো বা শোনাচ্ছ, তাদের মধ্যে কি আগে থেকে কিছু নলেজ দরকার আছে সেই লিসনিং এর জন্য, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এবং determine where to enter the text from the top down, attend to overall meaning, or from bottom up, focused on the words and purpose. এইটা হচ্ছে রিডিং পড়ার দুটো ধরন, এগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব।
আমরা যখন কোনো কাউকে কিছু পড়াচ্ছি বা বলছি, তাকে শোনার জন্য বাধ্য করছি, তখন আমাদের মনে রাখতে হবে দুটো পদ্ধতির মাধ্যমে আমরা রিডিং পড়ি। একটাকে বলি হচ্ছে টপ ডাউন প্রসেস। টপ ডাউন মানে হচ্ছে অ্যাটেন্ড টু ওভারঅল মিনিং। টপ ডাউন মানে হচ্ছে কি শুধুমাত্র মানেটুকু আমরা বলে দেবো। যেমন ধরো একটা বড় উপন্যাস তোমাকে পড়ানো হলো, আমাদের ইংলিশ অনার্সের একটা গল্প ছিল ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, খুব বিখ্যাত একটা ভালো গল্প, মানে নোবেল। এখন এইটা আমরা পড়াচ্ছি, আমি তোমাকে পুরো গল্পটা লাইন বাই লাইন পড়াতে পারবো না, তাতে আমার 2 মাস সময় লাগবে বা 1 মাস সময় লাগবে। কিন্তু আমি তোমাকে শুধু ওভারঅল গল্পটুকু বলে দিলাম যে এই হয়েছিল, এটা হয়েছিল। তাহলে এটাকে আমরা বলছি টপ ডাউন প্রসেস বা রিডিং। আর একটা হচ্ছে কি বটম আপ। বটম আপ মানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফ্রেজ সময় তোমাকে ব্যাখ্যা করে করে পড়াচ্ছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে যখন কাউকে তুমি কিছু শোনাবি বা কাউকে কিছু শোনার জন্য তৈরি হচ্ছে, যে তুমি টপ ডাউন প্রসেসে শুনবে না বটম আপ প্রসেসে শুনবে, ওভারঅল শুনবে না প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শুনবে। এটা তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে পড়ানোর আগে বা শোনার আগে। ডিউরিং লিসনিং, যখন তুমি শুনছো তখন তুমি কি করবে, যে এই মুহূর্তে তোমরা আমার পড়াটা শুনছো, এখন তোমাদের কি করণীয় সেটা শুনে নাও। বলতে ভেরিফাই প্রেডিকশনস এন্ড চেক ফর দ্য ইনঅ্যাকুরেট গেসেস। অর্থাৎ যে কথাগুলো আমরা বলছি ভেরিফাই প্রেডিকশনস, কিছু কিছু কথা আমি তোমাকে কিছু হিন্টস দিয়ে দিচ্ছি, বাদ বাকিটা তোমাকে বুঝে নিতে হচ্ছে যে এরকম হতে পারে। এই বিষয়গুলো তোমার মনে মনে বুঝে নিতে হবে যে যে কথাগুলো আমি বলছি, যে পয়েন্টগুলো আমি বলছি, সেটা তুমি সঠিকভাবে অনুধাবন করতে পারছো কিনা। ডিসাইড হোয়াট ইজ এন্ড হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এই পুরো লেসনটা আমি তোমাকে পড়াচ্ছি, এত বড় একটা নোট ধরো পড়াচ্ছি, আমি কিন্তু অনেক সময় বলে দিচ্ছি এটা আন্ডারলাইন করো, এটা ইম্পর্টেন্ট, এটা একটু গুরুত্বপূর্ণ। তার মানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে নোটটা পড়ে ভাই আমার কথাগুলো শোনার পর যে এখানে কি কি ইম্পর্টেন্ট, কি কি ইম্পর্টেন্ট না। যেমন আমি পড়াতে পড়াতে একটা ছেলে মেয়ের গল্প করলাম যে 60% ছেলে মেয়ে ক্লাস 11-12 বা কলেজে উঠে প্রেম করে। এটা কিন্তু এই পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি বলেছি কেন বলেছি, তোমাদের এন্টারটেইনমেন্টের জন্য বলেছি বা প্রাসঙ্গিকতার কারণে বলেছি। বাট এই পড়ার সঙ্গটা কিন্তু মনে রাখার তোমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে তোমাকেও ঠিক করতে হবে যে একটা পড়ার মধ্যে কি অংশটুকু ইম্পর্টেন্ট আর কি অংশটুকু ইম্পর্টেন্ট নয়, আমার জানার দরকার নেই। তাহলে তোমাকে সেই ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট বিষয়গুলোকে নিজের মধ্যে রপ্ত করতে হবে, আনইম্পর্টেন্ট গুলোকে সরিয়ে ফেলতে হবে, ইম্পর্টেন্ট গুলোকে অ্যাবজর্ব করে নিতে হবে। লিসেন ভিউ এগেইন টু দ্য চেক কম্প্রিহেনশন। যদি কম্প্রিহেনশন কিছু শোনো তাহলে সেটা চেক করতে হবে। আস্ক ফর হেল্প, তোমার যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, যার কাছ থেকে শুনছো তাকে আবার তুমি সেটা জিজ্ঞেস করতে পারো। যেমন এখানে আমি যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে তুমি জিজ্ঞেস করবে। এইবার তুমি আমার পড়া শুনে ফেলেছো, শোনার পর আজকে পড়াটা শোনা হয়ে গেছে, শোনার পরে তুমি কি করবে। নাম্বার 1 বলছি ইভালুয়েট কম্প্রিহেনশন এবং স্ট্র্যাটেজি ইউজ। আজকে পড়ার বোধগম্যতা কি, তুমি পুরো নোটটা পড়ে কিছু বুঝতে পেরেছো কি, যেটুকু বুঝতে পেরেছো সেটা তোমাকে ঠিক করতে হবে। এবং স্ট্র্যাটেজি ইউজ, কি পদ্ধতিতে আজকে পড়ানো হলো, কি ধাপ অবলম্বন করা হলো, সেগুলোকে একটু মনে মনে বিশ্লেষণ করতে হবে। 2 বলছে ইভালুয়েট কম্প্রিহেনশন ইন এ পার্টিকুলার টাস্ক অর এরা। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, কোনো কোনো ক্ষেত্রে যেটা তোমাকে পড়ানো হলো সেই বিষয়ে তুমি কিছু অ্যাক্টিভিটি করবে, যাতে যেটা বুঝতে পেরেছো কি পারোনি সেটা অনুধাবন করার জন্য। এক্ষেত্রে আছে আজকের এই লেসনটা পড়ার পর শেষের দিকে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে। যদি তুমি পুরো পড়াটা ভালো করে বুঝতে পারো তাহলে প্রশ্নের বেশিরভাগ উত্তরটা তুমি পারবে, তাহলে এটা তোমাকে টাস্ক ঠিক করে নিতে হবে। পরেরটা হচ্ছে যে evaluate overall process in listening and the particular type of listening task. দাদা আজকে পড়া থেকে শুনলে এই পুরো বিষয়টা ওভারঅল লিসনিং কিরকম লেগেছে তোমার, এবং পার্টিকুলার টাইপ অফ লিসনিং টাস্ক, কিছু কিছু জায়গায় যেখানে আমরা আন্ডারলাইন করেছিলাম সেই পার্টিকুলার বিষয়গুলো কি টাস্ক হিসাবে নিতে হবে। যেমন এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো একটা টাস্ক, এগুলো তোমাকে রপ্ত করতে হবে বা পরবর্তীকালে বোঝার চেষ্টা করতে হবে। হচ্ছে ডিসাইড ইফ দ্য স্ট্র্যাটেজিস ওয়্যার দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য পারপাস এন্ড ফর দ্য টাস্ক। আজকে যা যা পড়ানো হলো সেটা তোমার পারপাস সলভ করবে কিনা, অর্থাৎ তুমি টেট পাস করার জন্য আজকে পড়তে এসছো সেটা সলভ করবে কিনা সেটাও তোমাকে কি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে বা অনুধাবন করতে হবে। এবং এই কিছু শোনার ক্ষেত্রে তোমাকে সবসময় অথেন্টিক মেটেরিয়ালস এবং সিচুয়েশন ব্যবহার করতে হবে। অথেন্টিক মানে যেটার মধ্যে ভুল নেই। যেমন এখানে টেট শিওরে অনেকেই পড়তে এসছো যারা লাইভ ক্লাস করে না, তাদের মতো অনেকেই চাইলে কি করতে পারতো যে মার্কেট থেকে কয়েকটা বই কিনে পড়তে পারতো, আমাদের দরকার হতো না। কিন্তু সেক্ষেত্রে অথেন্টিক মেটেরিয়াল অনেক কিছু নেই, কারণ সেখানে অনেক ভুল আছে বইয়ে।
কিন্তু আমরা যে মেটেরিয়ালস গুলো তোমাদের দিই এখানেও সামান্য কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যেহেতু আমরা এতবার ধরে পড়াচ্ছি, এতবার ধরে সেটাকে রিভিশন হচ্ছে, আমরা সেই ভুলগুলোকে সংশোধন করে ফেলি। তাহলে সেই জন্য এগুলো অথেন্টিক মেটেরিয়ালসে পরিণত হচ্ছে বা হয়েছে। তাই এইগুলোকে তোমাকে বিশ্বস্ততার সঙ্গে পড়তে হবে। তুমি যদি ভুলভাল মেটেরিয়ালস পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার সেটা হিতে বিপরীত বেশি হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের কোন একজন ম্যাডাম পরীক্ষা নিল, পরীক্ষার প্রশ্ন উত্তরপত্র দু একটা ভুল আছে, এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় ডি। আমি কিন্তু মিটিং এ স্পষ্ট করে বললাম যে ম্যাডাম এই ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। আপনি যখন পরীক্ষা নেবেন আগে 2 থেকে 3 বার নিজে চেক করবেন যে উত্তর ঠিক আছে কিনা, তারপরে আপনি পরীক্ষা নেবেন। কারণ আপনি যে উত্তরটা ওখানে দিচ্ছেন সেটা যখনই ভুল হচ্ছে, স্টুডেন্টের তো আমাদের প্রতি বিশ্বাসযোগ্যতা চলে যাচ্ছে। আপনি তো সেটা করতে পারেন না। দরকার পড়লে আপনি পরীক্ষা নেবেন না, মানে 1 সপ্তাহ পরে নেবেন, কিন্তু ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না। আমি একটু রাফলি বলেছি, কেন বলেছি, কারণ আমি তো জানি যে আমি আমার স্টুডেন্টদের তো সেই ক্ষতিটা করতে পারবো না, বা তার বিশ্বাসযোগ্যতা যাক এটা এটা আমি করতে পারবো না। তাহলে সেই জায়গা থেকে অথেন্টিক মেটেরিয়াল বা অথেন্টিক যে পরীক্ষাগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার লিসনিং এর ক্ষেত্রে বা তোমার পড়ার ক্ষেত্রে। তাহলে অথেন্টিক মেটেরিয়ালস এন্ড সিচুয়েশন প্রিপেয়ার স্টুডেন্ট ফর দ্য টাইপস অফ লিসনিং। যখন তুমি অথেন্টিক মেটেরিয়ালস থেকে কিছু শুনবে তখন তোমার মনোনিবেশও বেশি বাড়বে। দে উইল নিড টু ডু when the using the language outside the classroom, and using authentic materials and situation in the language learners refers to incorporate real life and unmodified resources and real world and context into the learning process. বলতে চাইছি যে মেটেরিয়ালস গুলো আমরা ক্লাসরুমে পড়ি বা স্টুডেন্টদের শোনাই সেগুলো অথেন্টিক হতে হবে, এবং সে তার সঙ্গে রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্সকেও তোমাকে যুক্ত করতে হবে। অর্থাৎ তাদের বাস্তব জীবনের কিছু বাস্তব জীবনের কোন একটা বিষয়ের সঙ্গে তোমাকে রিলেট করতে হবে। এই যে আমি তোমাদের পড়ানোর মাঝখানে এত গল্প করলাম, অনেক গল্প করলাম, ইনটু টু এর ব্যবহার নিয়ে গল্প করলাম, আগে কিছু গল্প করলাম। এটা কেন করলাম, তোমাদের বাস্তব জীবনে এরকম অভিজ্ঞতা অনেক আছে। এই অভিজ্ঞতাগুলোর সঙ্গে আমি রিলেট করার চেষ্টা করলাম আমার যে মেটেরিয়ালস আছে সেটা। আমি কোনো তোমাদের সাথে গল্প করে টাইম নষ্ট করার জন্য এখানে আসিনি, বা আমি তোমাদের মনোরঞ্জন করার জন্য এখানে আসিনি। আমার গল্পগুলো তোমাদের পড়ার একটা অংশ, কারণ আমি রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে ওটা একটা রিসোর্স হিসেবে ব্যবহার করছি, যাতে তুমি পড়ার মধ্যে পড়ার সঙ্গে তোমার রিয়েলিটিটাকে একসঙ্গে ম্যাচ করতে পারো। আর যদি আমি রোবটের মতো এটাই রিডিং পড়িয়ে চলে যাই বা এইটাই পড়িয়ে চলে যাই, আমার পড়া তোমাদের ভালো লাগবে না। 1 দিন 2 দিন পরে তোমরা নিজেই বলবে তোর বোরিং। যেমন আমাদের 8 জন টিচার তোমাদের পড়ায়, একদম প্রত্যেকের পড়াই তোমাদের খুবই ভালো লাগে, খুব ওত পেতে থাকো তার পড়াশোনার জন্য, এরকম না। কারণ তার ব্যক্তিগত স্কিল ওরকম নয়, এটা মনে রাখতে হবে। তাহলে সেই জন্য তুমি যে পড়াটা স্টুডেন্টকে শোনাবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে অথেন্টিক মেটেরিয়ালস কি ব্যবহার করবে, এবং যদি সম্ভব হয় সেখানে ভিডিও, নিউজ, আর্টিকেল ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারো, যাতে সেই লিসনিংটা তাদের আরো ভালো হয়। Such resource exposes learners to genuine language uses. এই ভাবে যদি কাউকে শেখাও তাহলে তার কোন একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব জেনুইন একটা ধারণা তৈরি হবে, তার কালচার সম্পর্কে ধারণা তৈরি হবে, তার কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা তৈরি হবে, এবং সেই অপরচুনিটি পাবে টু ডেভেলপ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ স্কিলস। কোন একটা নির্দিষ্ট ভাষা সম্পর্কে তার অনেক জ্ঞান অর্জিত হবে। শুধু তাই নয়, রিয়েল লাইফ সিচুয়েশন এন্ড ইন্টারাকশন and simulating the intensive experience that mirror everyday communications. এই তাদের বর্তমান জীবনের সঙ্গে যখন তুমি তোমার পড়াটাকে ম্যাচ করে দিচ্ছ, তখন সেটা আয়নার মতো তাদের প্রতিদিনের ঘটনার সঙ্গে সে রিলেট করতে পারবে, এবং তোমার পড়াটা সহজেই সে মনে রাখতে পারবে বা শুনতে পারবে। And by engaging these authentic materials and situations, learners can enhance their listening, speaking and reading writing abilities. এরকম ভাবে কোন স্টুডেন্টের রিডিং, রাইটিং ইত্যাদি যে 4টে স্কিল আছে ল্যাঙ্গুয়েজে, সবকটাতেই তুমি কি করতে পারো, দক্ষতা অর্জন করতে সাহায্য করতে পারো। কারণ এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা স্কিলের সঙ্গে প্রত্যেকটাই স্কিল জড়িত আছে। যদি কেউ ভালো লিসনার্স হয় তাহলে সে ভালো স্পিকার হবে। কেউ যদি লিসনিং, স্পিকিং দুটোই ভালো পারবে, সে রিডিংও ভালো পারবে, এবং রাইটিং সে অবভিয়াসলি ভালো পারবে। মানে কোনো একটা যদি ব্যাহত হয় তাহলে পরের গুলো ব্যাহত হতেই থাকবে। কেউ যদি ভালো লিসনার্স না হতে পারে তাহলে সে ভোকাবুলারি কম শিখবে, সে ভালোভাবে পড়তে পারবে না, সে বুঝতে পারবে না, এবং সে লেখা তো দূরের কথা আরোই পারবে না। ফলে এটা রিলেটেড। যে দেখবে যে ভালো শোনে, যে ভালো বক্তা, যে ভালো বলতে পারে, সে ভালো লিখতেও পারে, এটা মনে রাখতে হবে তোমাকে। যে বলতে পারে না সে লিখতে সেভাবে পারে। এর মধ্যে কোনো প্রশ্ন থাকতে পারে?
আছো তোমরা? হ্যাঁ স্যার প্রশ্ন নেই হ্যাঁ স্যার। স্যার আছে প্যারাগ্রাফ আচ্ছা স্যার। শেষের গ্রুপটা কিন্তু বড় আছে, অনেকটা আছে এখন, বলো। শেষের যে দুটো আপনি প্যারাগ্রাফ পড়ালেন স্যার, ওখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে মানে যেটা আপনি বললেন? দেখো এইটা হচ্ছে গিয়ে আমাদের মানে এই অংশটার মধ্যে সব জায়গা থেকে তো প্রশ্ন এইভাবে আসে না, এটা একটা ধারণা দেওয়া হয়েছে যে মানে আমরা যখন কোনো কিছু শোনাবো স্টুডেন্টদের, প্রশ্ন আরো অনেক ভাবে আসতে পারে। কোনো কিছু যখন শোনাবো তখন কি টাইপের মেটেরিয়ালস আমরা ব্যবহার করবো। ওইটাই দেওয়া আছে। স্যার বলছি অথেন্টিক মেটেরিয়ালস শুধুমাত্র বই, অথবা প্রশ্ন আসতে পারে যে যদি কাউকে কিছু শোনাই আমরা, মানে লিসনিং এর ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা টেক্সট রিডিং করব, না রিডিং করার সঙ্গে সঙ্গে রিয়েল লাইফ সিচুয়েশনকে ইনভলভ করব, না রিডিং করব এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র একটা পেপার দেখে রিডিং করবো, এরকম অপশন থাকতে পারে। তাহলে উত্তর কি হবে যে আমরা পড়ার সময় অবশ্যই রিয়েল লাইফ অ্যাপ্লাই কমিউনিকেশনের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করে দেবে। ঠিক আছে, শুধু রিডিং কোনোদিনই ভালো হতে পারে না। এখন আবার সেই একই এক্সাম্পল দেবো। ধরো তুমি সবার আমি ছাত্র পড়াচ্ছ, তুমি প্রথমেই শুরু করে দিলে সবার আমি ছাত্র, আকাশ আমায় শিক্ষা দিল। তুমি এরকম পড়াতেই পারো, অনেক টিচার তাই করে, কিন্তু তোমার পড়া কেউই শুনবে না। কিন্তু তুমি যদি রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে যুক্ত করো, একটু গল্পের ছলে সবাই আমরা ছাত্র, কি আমরা ছাত্র তো, তাহলে ছাত্রটা কি পরে, স্কুলে ইউনিফর্ম পরে আসে। তারপরে তুমি আজকে আকাশ দেখেছো কিনা, আকাশের রং কি, ইত্যাদি আস্তে আস্তে রিয়েল লাইফের সঙ্গে জড়িত করে তুমি পড়ার মধ্যে ঢুকলে, তাহলে দেখবে তোমার পড়া অনেক ভালো হবে, তুমি শুনবে। এটাই বলতে চাইছি। এবার আমাদের এই কমিউনিকেশনটা স্যার আবার দু রকম, একটা তো বলো। স্যার বলছি বিফোর লিসেনিং যেটা আছে ওটা আরেকবার একটুখানি বলে দেবে। বিফোর লিসনিং হচ্ছে শোনার আগে, পয়েন্টগুলো বলা আছে। আমি তা তোমার যখন বলেছো তোমাকে পারপাস ঠিক করতে হবে, কি কারণে আমি শুনছি। তোমার এই যেটা শুনছো তুমি, সেটা শোনার ক্ষেত্রে তোমার কোনো ভোকাবুলারি আগে থেকেই জানা দরকার কিনা সেটা জানতে হবে। এবং সেক্ষেত্রে তোমার বটম আপ অথবা বটম ডাউন এই দুটো পদ্ধতি আছে, একটা ওভারঅল মিনিং আর একটা প্রত্যেকটা শব্দের মিনিং। তুমি কিরকম ভাবে মানুষকে শোনাবে বা যেটা শুনবে সেটা কিরকম সিচুয়েশনে তুমি শুনতে চাইছো সেটা তোমাকে বলে নিতে হবে। যেমন ধরো আমি তোমাকে যদি একটা টোটাল গল্প পড়াই, তাহলে আমি তোমাকে বললাম যে আমি শুধুমাত্র কি করে দিচ্ছি, তোমাকে শুধুমাত্র ওভারঅল মানেটা বলে দিচ্ছি, আর কখনো কখনো আমি একটা একটা করে লাইন পড়াবো। তো আমাদের সিচুয়েশন অনুসারে সিদ্ধান্ত নিতে হয়। যেমন আমরা ধরো উচ্চ ক্লাসের স্টুডেন্টদের যারা অনার্স পড়ছে, আমাদের এক একটা উপন্যাস বা একটা ড্রামা অনেক বড়, কোনো টিচারের পক্ষে সম্ভব না সেটাকে একটা একটা করে ওয়ার্ড হিসেবে পড়ানো, বা সে অনেক ক্ষেত্রে পারবেও না। 5টা 6টা ড্রামা থাকে, তাহলে তখন কি হতো, ওভারঅল শুধু গল্পটা বলতে বাধ্যকে স্টুডেন্ট পড়ে নিত। তাহলে এইরকম সিচুয়েশনে তোমাকে ঠিক করে নিতে হবে। এবার আসবে আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন আর টু ওয়ে কমিউনিকেশন। এটা তোমরা অলরেডি জানো। ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে যেখানে একজন মাত্র বলবে, অন্যজন শুধু শুনবে। যেমন ইউটিউবে যখন পড়ানো হয় বা কেউ যখন পড়ায়, তারা ওয়ান ওয়ে কমিউনিকেশন ব্যবহার করে। যেমন রেডিও, টেলিভিশন, ইউটিউব চ্যানেল ইত্যাদি সবই ওয়ান ওয়ে কমিউনিকেশনের এক্সাম্পল। সেখানে কেবলমাত্র রেকর্ডেড একজন ক্লাস বলবে, একজন যে শুনবে। দেখা এটাও ওয়ান ওয়ে কমিউনিকেশন। শুধুমাত্র ক্লাস আর রেকর্ডিং দেখা, এই যে হ্যাঁ, রেকর্ডিং recorded দেখছো সবই ওয়ান ওয়ে কমিউনিকেশন। কিন্তু যখনই তুমি উল্টোটা করছো, এখন যে ক্লাস করছো একে আমরা ইন্টারেক্টিভ ক্লাস বা টু ওয়ে কমিউনিকেশন বলে থাকি। এখানে দেখো তুমিও বলছো আমিও বলছি, দুজন দুজনের কাছে ক্লিয়ার আছে। টিচার বলবে, একজন শুনবে, রিডিং প্যাসেজ পড়লো সেটা শুনতে পারবে, তাহলে এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ যখন দুজন বক্তা শ্রোতা দুজনই সেই কমিউনিকেশনের মধ্যে অংশগ্রহণ করতে পারবে তাকে তাকে বলবো টু ওয়ে। আর যখন একজন অংশগ্রহণ করবে আরেকজন অংশগ্রহণ করতে পারবে না, সেটা হচ্ছে ওয়ান ওয়ে। ব্যাস এটুকুনি জানলেই হবে। এবার রোল অফ স্পিকিং অ্যান্ড ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, পরে আবার আছে রোল অফ লিসনিং অ্যান্ড ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। আমাদের আজকে তো একটা রোলই আছে, মানে মেইনলি হচ্ছে টপিকটা তাই। এবার রোল অফ স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলার ভূমিকাটা কি কি, এটা আমাদেরকে জানতে হবে। এর আগে কিন্তু আমরা লিসনিং এর ভূমিকা জেনেছি, এতক্ষণ যাদের জেনেছি যে রোল অফ লিসনিং, কারণ আমাদের টপিকে দুটোকেই জানতে হবে, লিসনিংও জানতে হবে, স্পিকিং জানতে হবে। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সব কিন্তু করলাম লিসনিং এর উপরে। এবার আমরা আলোচনা করবো স্পিকিং এর উপরে। ঠিক আছে, এখানে মন দিয়ে দেখো। রোল অফ স্পিকিং ইজ সেন্ট্রাল টু দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। এটা তো জানোই, লিসনিং এর পরে স্পিকিং এর ভূমিকা আছে, এবং স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পিকিং ছাড়া অন্য কিছুই হবে না। স্পিকিং এর ক্ষেত্রে পাওয়ারফুল টুল ইউজড বাই দ্য হিউম্যান টু কমিউনিকেট, এক্সপ্রেস আইডিয়াস, শেয়ার ইনফরমেশন এক্সেট্রা। সমস্ত কিছু ইনফরমেশন,
কথা বলা, একে অপরের সঙ্গে যোগসূত্র তৈরি করা সব নির্ভর করে কথা বলার মাধ্যমে। এবং স্পিকিং হচ্ছে একটা টুল, একটা অস্ত্র বলতে পারো। এরকম অস্ত্র আমি তোমাকে বলে দিচ্ছি, একটা এক্সাম্পল দিই, সিম্পল এক্সাম্পল। ধরো তোমাদের তো এতগুলো স্যার ম্যাডাম পড়াচ্ছে, তোমাদের পড়াচ্ছে, তার বিনিময়ে তার একটা রেমুনারেশন পাচ্ছে পার ক্লাস ওয়াইজ, ঠিক আছে? এইবার তোমাদের যদি কম পড়ায় তাও সেই রেমুনারেশন পাবে, বেশি পড়ালেও তাই পাবে। আমি রেমুনারেশন দিয়ে এক্সাম্পল দিই, ধরো দিচ্ছি, এই কারণে দিচ্ছি, বুঝতে পারবে কেন দিচ্ছি। তোমাদের যদি দিচ্ছে 45 মিনিট পড়ায়, তাও যা হবে 3 ঘন্টা পড়ালেও তাই হবে। কিন্তু তোমরা যদি তোমাদের স্পিকিং, ধরো তোমার উদ্দেশ্য কি, তোমরা এখানে আমার কোনো টিচারের সঙ্গে তর্ক করতেও আসোনি, বা টিচারকে জাজ করতে এখানে আসোনি। তোমরা কি জন্য এসছো? তোমরা এসছো সেই টিচারের মধ্যে যে নলেজ আছে তার বেশ কিছুটা অংশ গ্রহণ করে নিয়ে তুমি টেট পাস করতে এসছো। তোমার লক্ষ্য কিন্তু এটা, ইটস ক্লিয়ার। এখানে বেশি মানে এইটুখানি যদি কেউ বুঝে যায়, তাহলে সে কিন্তু ভালোভাবে টিচারের কাছ থেকে আদায় করে নিতে পারবেই। এইবার তুমি ধরো টিচারের সাথে পড়াচ্ছ, হয়তো হতেই পারে তোমার কোনো একটা বিষয়ে একটু বেশি নলেজ, ওই টিচারের থেকেও বেশি নলেজ হলে তো হতেই পারে। তাহলে তুমি কোনো একটা বিষয়, ধরো সে পড়াতে পড়াতে কোনো একটা জায়গায় তোমার মনে হলো যে এর থেকে তো আমি বেটার জানি, হতেই পারে। তোমাকে কি করতে হবে, তার কাছ থেকে যেটুকু নিতে হবে। তোমাকে এক্সপ্রেস করার এখানে খুব একটা বেশি প্রয়োজন নেই। স্পিকিং এর ক্ষেত্রে ভূমিকা হচ্ছে এটাই, ধরো তুমি কোন একটা টিচার পড়াচ্ছে, তুমি খুব পোলাইটলি বলে যে ম্যাডাম এটার মধ্যে তো 10টা প্রশ্ন আছে, আপনি যদি এটা এই টপিক থেকে আরো কিছু প্রশ্ন আমাদেরকে দিতেন, তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম। আমার মনে হয় না যে তুমি এটা বললে কোনো টিচার তোমাকে না করবে। হ্যাঁ, তবে তোমাকে করে ফেলতে হবে, সেই 10টা প্রশ্ন করে তারপরে বলতে হবে যেমন হয়ে গেছে, যদি আরো কয়েকটা দিতেন। তাহলে দেখবে তুমি কিন্তু তোমার লক্ষ্য এখান থেকে আদায় করে নেওয়া, টিচার কিন্তু তোমাকে দেবে। এবং তোমার কথাটা এতটাই শ্রুতি মধুর, এতটা পোলাইটলি তুমি ব্যবহার করেছো, তাহলে কিন্তু তোমার কথা সে শুনবে এবং তোমার উদ্দেশ্য তোমার সফল হবে। কারণ তোমার সঙ্গে আমাদের সম্পর্ক, ধরো মানে পড়ানোর যে রেগুলার বেসিসে ক্লাস, সেটা 6 মাস ধরে চলবে। তাহলে এরকম ভাবে স্পিকিং হচ্ছে একটা টুল। খুব মিষ্টি কথায় অনেক মানুষ অনেক কার্য হাসিল করে নিতে পারে, কারণ স্পিকিং হচ্ছে এরকমই একটা খুব খুব ভয়ানক একটা টুল। এবং এতটাই ভয়ানক টুল, শুধুমাত্র কথার মাধ্যমে কোনো মানুষকে তুমি মোহিত করে ফেলতে পারো। হিটলার কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে একটা সম্প্রদায়কে পুরো মোহিত করে রাখতে পেরেছিল, ঠিক আছে? আমি হিটলারের কথা বাদ দিই, এখন বর্তমান সময়ে অনেক নেতা মন্ত্রীদের দেখতে পাবে যারা তাদের বক্তব্যের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করে রেখেছে অনেক ক্ষেত্রে, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই না। মানে কথা কিন্তু এটা খুব ভয়ানক একটা টুল, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তুমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারবে। আর যদি তোমার সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তোমার ব্যবহার যদি ভালো না হয়, তোমার কথা বলার ধরন যদি ভালো না হয়, তাহলে তুমি অনেক কিছু হারাবে, তোমার জীবনে অনেক কিছু হারাবে। তুমি কথা বলার মাধ্যমে তোমার ব্যক্তিগত সম্পর্ককে ইমপ্রুভ করতে পারো, কারণ কথা বলাটা খুব জরুরি। আর কথা ভুলভাল বলো বা কথাটা সঠিকভাবে বলো না, বা তোমার ল্যাঙ্গুয়েজের হয়তো মানে সঠিকভাবে ব্যবহার করো না বলে তোমার ব্যক্তিগত সম্পর্ক অনেকের সাথে নষ্ট হয়। এটা মনে রাখবে, এটাকে নিজেকে আগে শোধরাতে হবে। হয়তো তোমার ভুল, তুমি যদি পারফেক্ট থাকো তাহলে অন্য লোক ভুল থাকবে, সেটা অন্য বিষয়। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে সঠিকভাবে বা স্পিকিংটাকে সঠিকভাবে ব্যবহার করো, এটাই আমি তোমাদের বলতে চাইছি। স্পিকিং ইজ এ প্রোডাক্টিভ এক্সপ্রেসিভ, অর্থাৎ স্পিকিং সবসময় প্রোডাক্টিভ, অর্থাৎ তুমি নিজে তৈরি করছো। স্পিকিং অফেন ইমপ্লাইজ এভরিথিং ইনফরমেশন। কথা বলার মাধ্যমে আমরা অনেক সময় সমস্ত ধরনের ইনফরমেশন মানুষকে দিতে পারি বা বলতে পারি। ইট মে বি ফ্রম ইনফর্মাল রিমার্ক টু স্কলারি অর প্রেজেন্টেশন টু দ্য ফর্মাল অ্যাড্রেস। আমরা কথা বলার ক্ষেত্রে ফর্মাল ইনফর্মাল দুটো রকম পদ্ধতি ব্যবহার করি। ফর্মালটা কি? ফর্মালটা স্কুলে গিয়ে স্যার আসবো, বেঞ্চে বসো, বই বের করো, এগুলো কিন্তু অনেকটি ফর্মাল কথা। কিন্তু আমরা বাড়ি থেকে কিন্তু এতটা ফর্মাল আচরণ করি না বা বলি না। বা আমরা ক্লাসরুমে গিয়ে কি করি, প্রত্যেকটা সময় কোনো স্টুডেন্টকে পড়াই, আলাদা আলাদা লেসন পড়াই, কিন্তু পড়াই, অর্থাৎ একটা ফর্মাল আচরণ করি। আমি কিন্তু আমার ক্লাসরুমের স্টুডেন্টদের সঙ্গে আমি গল্প করতে বসি, তো সেই জায়গা থেকে ফর্মাল ইনফর্মাল দুটো আচরণই আমরা করি। এবার সিচুয়েশন অনুসারে স্পিকিং কে কয়েকটা ভাগে ভাগ করি আমরা। এখান থেকে একটু মন দিয়ে শুনতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, অনেকক্ষণ হচ্ছে, ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ এই টপিকটা একটু বড় টপিক, সেই কারণে মন দিয়ে শোনো। স্পিকিং এর ক্ষেত্রে 1 নম্বর আছে ইন্টার অ্যাক্টিভ স্পিকিং। এটা তোমরা জানো,
এই যে এখন আমরা যেটা করছি ফেস টু ফেস স্পিকিং, মুখোমুখি হতে পারে বা ফোনে টেলিফোনের মাধ্যমে হতে পারে, বা আমাদের ক্লাসরুম ইন্টারেক্টিভ স্পিকিং, একে অপরের সঙ্গে কথা বলছি। এবার আমরা পার্শিয়াল স্পিকিং বা পার্শিয়াল ইন্টারেক্টিভ স্পিকিং কিরকম? A speaker situations can be public speak when conversation is that the audience does not interrupt the speech. এটা মানে পার্শিয়াল ইন্টারেক্টিভ মানে একটা স্টেজের মধ্যে তুমি বক্তৃতা দিচ্ছ এবং অডিয়েন্সরা তাদের মতো কথা বলছে, কিন্তু তোমার কিন্তু তাতে তুমি ইন্টারাক্টিভ হচ্ছ না, তোমার কোনো ডিস্টার্ব হচ্ছে না, তুমি তোমার বক্তব্য বলবেই বলবে। অথবা একজন গান করছে স্টেজে, তুমি তোমার বন্ধুদের নিয়ে ওখানে হাসি মজা চিৎকার চেঁচামেচি করছো, তাতে কিন্তু যে গান করছে তার কিন্তু কিছুই হচ্ছে না, সেও কিছু করছে তুমিও কিছু করছো, কিন্তু তার কথা বলা কিন্তু ইন্টারাক্ট মানে কোনো ডিস্টার্ব হচ্ছে না। আমরা বলে পার্শিয়াল ইন্টারাক্টিভ। পার্শিয়াল কেন বলছি? কিছুটা ইন্টারাক্টিভ কেন আমি বলে দিচ্ছি সেটাও। এক্ষেত্রে ধরো অনেকজন, তোমরা 20 জন মিলে চিৎকার করে একটা গানের রিকোয়েস্ট করলে, তাহলে কিন্তু ও শুনতে পাবে, 20 জন চিৎকার করলেও কিন্তু বুঝতে পারবে, তখন হয়তো সেই গানটাই ও গাইলো। তার মানে কিছুটা পার্শিয়াল হচ্ছে, এখানে ইন্টারাকশন হচ্ছে গায়কের সঙ্গে যারা স্টেজের নিচে আছে তাদের, কিন্তু সেটা পার্শিয়াল, কিছু অল্প সামান্য হচ্ছে, তাই এটা পার্শিয়াল ইন্টারাকশন। কোনটা পার্শিয়াল, যারা চিৎকার করছে তাদেরটা নাকি যে বক্তৃতা দিচ্ছে তারটা? এটা যেহেতু ইন্টারাকশন হচ্ছে, ইন্টারাকশন উভয়ের মধ্যে হয়। আমরা যে এখন এখানে আছি আমাদের উভয়ের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, আমি কিছু বলছি তুমি কিছু বলছি, এটাকে আমরা ইন্টারাকশন বা কমিউনিকেশন মানে ওই বলছি। পরিস্থিতিটা এখানে হচ্ছে, তাই তো? পরিস্থিতি পার্শিয়াল ইন্টারেক্টিভ স্পিকিং হচ্ছে, অর্থাৎ কথা বলার যে ধরনটা সেটা তোমার সঙ্গে ওর দুজনেরই হচ্ছে। তুমি তো চিৎকার করে বলছো, তোমরা তার জন্য তো বুঝতে পারলো বলেই তো তোমার রিকোয়েস্টের গানটা গাইলো। তার মানে যোগাযোগ ও স্যার। আর যখন ও স্যার শুনতে বলছে এবং পাচ্ছে না তুমিও তখন? বলছো, বুঝে গেল? আর যখন শুনছে না তখন স্যার, যখন চিৎকার চেঁচামেচি করছে কিন্তু ওনার কোনো সমস্যা হচ্ছে না তখন? উনি সেক্ষেত্রে তো তোমার ইন্টারাকশনই হচ্ছে না তার সঙ্গে, তোমার সঙ্গে তো তার কোনো যোগসূত্রই তৈরি হচ্ছে না, সেটাকে আমরা কোনো মানে এখানে স্পিকিং এর মধ্যেই ধরবো না। স্পিকিং মানে হচ্ছে একজন বলবে একজন শুনবে, এটা যদি নাই হয় তাহলে সেটা স্পিকিংই নয়। তুমি তোমার মতো আছো, সে তার মতো আছে, সেটা তুমি সিচুয়েশনটা বলতে পারো, যেমন স্টেজের নিচে আছে ও স্টেজের উপরে আছে, সেটা অন্য বিষয়, কিন্তু তোমাদের মধ্যে কোনো ধরনের ইন্টারাকশন বা কোনো ধরনের স্পিকিং সিচুয়েশন তৈরি হয়নি। অ্যাটলিস্ট তোমার সঙ্গে ওই গায়কের, তোমাদের বন্ধুদের মধ্যে হতে পারে, সেটা অন্য বিষয়। ওই গায়কের সঙ্গে তোমার ইন্টারাকশন তখনই হবে যখন দুজনের মধ্যে সামান্য হলেও যোগসূত্র তৈরি হবে। পরেরটা শোনো, তাহলে বুঝতে স্যার পারবে। বলছি যে একটা ক্লাসরুমের মধ্যে মনে করুন অনেকজন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে হয়তো 4-5 জন একসাথেই কোশ্চেন করলো, স্যার হয়তো একজনের কোশ্চেনের অ্যান্সারটা দিল, সেই ক্ষেত্রেও কি পার্সিয়াল হচ্ছে? দেখো ক্লাসরুমের মধ্যে 4-5 জন তো একসঙ্গে প্রথমত যদি প্রশ্ন করে, একটাই প্রশ্ন যদি 4-5 জন করে তাহলে তো সেটা ক্লিয়ার, স্টুডেন্ট এবং টিচার মানে সেটা হয়। কিন্তু পার্শিয়াল ইন্টারাকশনটা সাধারণত পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে হয়, মানে একটা বড় সড়ো পরিধির মধ্যে ঘটে, যেখানে আচ্ছা, একে অপরের সঙ্গে চট করে কাছাকাছি আসতে পারছে না। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। কোনো একজন বক্তৃতা দিচ্ছে মঞ্চে, 1 লাখ লোক শুনছে ধরে নাও, তাহলে সেই জায়গা থেকে একটা মাস লোক যদি চিৎকার করে তাহলে কিছুটা বুঝতে পারে যে বক্তৃতা দিচ্ছে সে, যে কোনো একটা কিছু অসুবিধা হচ্ছে বা কিছু, তখন কমিউনিকেশন হয়, কিন্তু বাদ বাকি সময় কিন্তু কোনো কমিউনিকেশন তাদের সঙ্গে হয় না। এটা হচ্ছে পার্শিয়াল। নন ইন্টারেক্টিভ মানে কোনো যোগাযোগ হবে না তোমার সঙ্গে তার। যেমন তোমরা রেকর্ডিং ক্লাস যখন শোনো, তখন আমার সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ নেই, তুমি বুঝতে বোঝো না বুঝলে না বোঝো, যা পড়িয়েছি সেটাই বুঝতে হবে তোমাকে। এটা হচ্ছে নন ইন্টারেক্টিভ, তুমি আমার সঙ্গে কোনো কথা বলতে পারবে না, এবং তোমার মধ্যে কোনো প্রশ্ন জাগবে, পড়া শুনতে শুনতে কোনো প্রশ্ন তুমি পাবে না, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি নন ইন্টারেক্টিভ। বা 3টেকে একটু সংক্ষেপে বলছি। ইন্টারেক্টিভ মানে একে অপরের সঙ্গে কথা বলবে এবং একে অপরের মধ্যে ভাব আদান প্রদান হবে। পার্শিয়াল ইন্টারেক্টিভ মানে কিছুটা ভাব আদান প্রদান, ভাব নয় কিছুটা যোগাযোগ তৈরি হবে, তাই জন্য পার্শিয়াল কথাটা বলেছে। পার্শিয়াল মানে আংশিক, আর নন ইন্টারেক্টিভ মানে কোনো যোগাযোগই তৈরি হবে না। এই 3টে সিচুয়েশন আলাদা আলাদা। প্রশ্ন অনেক সময় আসতে পারে সিচুয়েশন তৈরি করে, যে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে কোন ধরনের স্পিকিং আমরা দেখতে পাই, সেক্ষেত্রে পাবলিক স্পিকিং মানে কিন্তু ওই পার্শিয়াল ইন্টারাকশন হবে, এরকম ভাবে উত্তর আসবে, ঠিক আছে? বা তুমি তিনটের রেডিওতে একটা গান করে এক্সাম শুনছো, বলে দিন না। কিসের এক্সাম্পল ইন্টারাকশন? তো এখনই আমরা করছি, ইন্টারাকশন তো এখন এই মুহূর্তে যেটা আমরা করছি, তুমি কথা বলছো আমি বলছি,
এটা তো ইন্টারাকশন। এটা দুরকম ভাবে হতে পারে, এটা টেলিফোনে হতে পারে, যেমন আমরা এখন টেলিফোন বেসড কথা বলছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমিও পাচ্ছি না, কিন্তু আমরা কথা বলছি। অথবা ফেস টু ফেস হতে পারে, তোমার সঙ্গে আমার দেখা হবে, তখন কথা বলবো। নেক্সট, এসেনশিয়াল কন্ডিশন ফর স্পিকিং স্কিলস, কি কি কন্ডিশনের প্রয়োজন আছে স্পিকিং এর জন্য, ঠিক আছে? দেখে নাও কি কি দরকার আছে। এফেক্টিভ স্পিকিং কনসার্নস অ্যাবাউট দ্য বিং এবল টু স্পিক পাবলিক কন্টেক্সট, কি কি? ভোকাল প্রোডাকশন দরকার আছে, অর্থাৎ আমি যে কথা বলছি সেক্ষেত্রে আমার ভলিউম, আমার ক্ল্যারিটি এবং ভ্যারাইটি ইত্যাদির দরকার আছে। আমার যদি কথা বলার মধ্যে জড়তা থাকে, তাহলে তোমরা এতক্ষণ ধরে ক্লাসে থাকতে না, তোমরা এতক্ষণ ধরে অনেকে লেফট করে যাবে, তাহলে এটা দরকার। এবং তার সঙ্গে দরকার অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। এটা সাধারণত যদি আমাকে দেখতে পেতে, বা আমি যদি তোমাদেরকে একটা ক্লাসরুমে পড়াই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বডি গেস্টার, তোমার বডি মুভমেন্ট কিরকম আচরণ করছো, পড়ানোর সময় কিভাবে কথা বলছো, কবিতা বলার সময় কিভাবে বলছো, ইত্যাদি একটা দরকার আছে স্পিকিং এর ক্ষেত্রে। বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট পড়া বলার ক্ষেত্রে। অনেক টিচারকে দেখলেই তোমার একটা অনুভব তৈরি হয় যে তার পড়াটা আমি শুনবো, কারণ তার বডি অ্যাপিয়ারেন্স বা তার গেস্টার এত ভালো যে তুমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ো। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। উল্টোটা হয়, কাউকে দেখলেই মনে হয় যে কাজের মাসি, তাহলে সেই জায়গা থেকে কি হবে, তুমি তার পড়াই শুনবে না। আমি একটা যদিও মানে একটু অন্য টাইপের কথাই বললাম, কাজের মাসি কথাটা ব্যবহার করুন এই কারণে যে অনেক সময় অনেক স্কুলে, এটা একটা এক্সাম্পল আছে, আমার পাশে একটা স্কুল, সেই স্কুলের একটা ম্যাডামকে সবাই কাজের মাসি বলেই ডাকে, মানে সেটাই আমার মাথায় আসতে করে তোমাদেরকে বলে দিলাম। এটার বিষয়টা হচ্ছে গিয়ে কি, সে তো টিচার, তার অ্যাপিয়ারেন্সটা এমন রাখতে হবে যাতে স্টুডেন্ট মানে তার মধ্যে স্টুডেন্ট একটা অনুকরণ করে। কিন্তু সে তার উস্কো খুস্কো চুল আসায় না, নোংরা শাড়ি পরে চলে আসে, মানে তার কোনো আচরণের মধ্যে ঠিক নেই, মানে সে মেন্টালি হয়তো নিজেই sick। তাহলে তার পড়া কে শুনবে বলো? তাহলে তোমাকে সেই অ্যাপিয়ারেন্স বা বডি ল্যাঙ্গুয়েজ পড়ানোর সময় খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু ভূমিকা পালন করে। যেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কাউকে, সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে তোমাকে, যেই সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনে তোমাকে একটা আচরণ করতে হবে। এখন অষ্টমী পুজোর দিন অঞ্জলি দিতে যদি তুমি একটা মানে বারমুন্ডা পরে চলে যাও, তাহলে সেটা কিন্তু শোভনীয় নয়। তাহলে যেরকম সিচুয়েশন আসবে তুমি সেরকম সিচুয়েশনে সেই আচরণ করো, সেই রকম ড্রেস আপ করো, সেই রকম ভাবে বডি গেস্টার করো, তাহলে তুমি একজন ভালো পারফেক্ট মানুষ হিসেবে পরিণত হবে। এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এম অফ স্পিকিং স্কিলস। আমাদের লক্ষ্য কি স্পিকিং এর ক্ষেত্রে? প্রথম লক্ষ্য হচ্ছে গিয়ে ডেভেলপ দ্য হ্যাবিট অফ স্পিকিং, অর্থাৎ আমাদের কথা বলার যে ধরন সেটাকে ডেভেলপ করা। দ্বিতীয় হচ্ছে কারেক্ট ওয়ার্ড ব্যবহার করা, স্পেলিং ঠিক করা। তৃতীয় হচ্ছে মেক দ্য লার্নার গুড অ্যান্ড কনফিডেন্ট স্পিকার, তোমাকে কনফিডেন্টলি এবং সঠিকভাবে পড়া বলতে হবে। আমতা আমতা করে কাউকে কিছু পড়ানো যায় না। যখন কাউকে কিছু পড়াবে বা বলবে সেটা কনফিডেন্টলি বলবে। কনফিডেন্ট হওয়ার একটা খুব বড় গুরুত্ব আছে। কনফিডেন্ট ভাবে বললে অন্য লোক ভালো করে বুঝতে পারে। আমাদের একজন বিখ্যাত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি মারা গেলেন কিছুদিন আগে, একদিন একটা টিভি সাক্ষাৎকারে একটা কথা বলেছিল, মানে আমার মনে পড়ছে এবিপি আনন্দে বলেছিল যে তুমি অনেক মানুষকে একটা মিথ্যে কথা বলো, বারবার বলো, একই মিথ্যে কথা বলো, বারবার তাকে মিথ্যেটাকেই বোঝানোর চেষ্টা করো, কিছু মানুষ ওই মিথ্যেটাকে সত্যি ভাববে। তার মানে তোমাকে কনফিডেন্টলি বলতে হবে। এবং কথাটা কিন্তু অনেক সত্যি কথা, যে কিছু মানুষ কিন্তু ওটাকেই কনফিডেন্ট ভাববে। বোঝা গেল যে এটাই সে সত্যি কথা বলছে। আমি আর বিতর্কে জড়াচ্ছি না যে কি মিথ্যে কথা, এবং সেটা কনফিডেন্টলি বললে অনেক মানুষ বুঝতে পারবে। তাহলে যদি কোনো কথা তুমি কনফিডেন্টলি মিথ্যে কথাও বলো, কিছু মানুষকে তুমি বিলিভ করিয়ে ফেলতে পারবে যে ওই মিথ্যেটাই সত্যি। বোঝা গেল? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, sometimes learners are policy strategy of development speaking কিভাবে তুমি বাড়াতে পারো। Sometimes learners are asked to build stock of minimal response to use different type of exchange, মানে কিছু সময় learners are asked to build up the stock of minimal response। স্পিকিং এর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু স্টুডেন্ট আছে খুব কম পরিমাণে রেসপন্স করে, মানে উত্তর দেয়, তাদেরকে বলাতে হবে, কথা বলাতে হবে ডিফারেন্ট সিচুয়েশনে তাদের কাছ থেকে তোমাকে এক্সপ্রেস করাতে হবে। The minimal response are predictable and useful for the beginners। যারা মানে ছোট বিগিনার্স, প্রথম ভাষা শিখছে, তাদের ক্ষেত্রে কিন্তু রেসপন্স খুব গুরুত্বপূর্ণ। Student can be made aware of different script and different situation like greeting or the compliment or the apologies। কখনো ক্ষমা চাওয়া, কখনো কাউকে উৎসাহিত করা ইত্যাদি নানা সিচুয়েশন তৈরি করতে হবে যাতে স্টুডেন্টরা কথা বলতে পারে। Through interaction and interactive instructions can give student
particular in the managing and varying the language, the different skills and content. তোমাকে নানা সিচুয়েশন তৈরি করে নানা রকম ভাবে স্টুডেন্টদেরকে কথা বলার সিচুয়েশন তৈরি করে তাদেরকে তাদের স্পিকিং এর ডেভেলপমেন্ট ঘটাতে হবে, যে স্পিকিং স্কিলের ডেভেলপমেন্ট ঘটাতে হবে। সাচ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, এবং আরেকটা করতে হবে তোমাকে ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করার সিচুয়েশন তৈরি করতে হবে। সিচুয়েশন মানে বলে দিচ্ছি, মানে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সে যাতে নিজেকে প্রকাশ করতে পারে। এখন দেখবে যারা একটুখানি কড়া টাইপের টিচার, কথায় কথায় মারধর করে, তুমি দেখবে তাদের ক্ষেত্রে স্টুডেন্টরা কথা বলে না, তাদের সাথে খুব একটা কথাও বলে না, তারা পড়া ধরলেও পড়া বলতে চায় না। কিন্তু যাদের সঙ্গে তারা বন্ধুর মতো মেশে তাদের সঙ্গে তাদের অনেক কথা থাকে, অনেক কথা থাকে। বাড়িতেও দেখবি যদি কোনো সন্তান তার বাবাকে খুব ভয় পায়, খুব কম কথা বলে বাবার সাথে যতটুকু দরকার, আর যদি ভয় না পায় তাহলে কিন্তু তার সঙ্গে ভালো কথা বলে। মার সঙ্গে যদি বন্ধুত্ব আচরণ হয় খুব অনেক কথা বলবে, সব তোমার সাথে শেয়ার করবে। কিন্তু তুমি যদি বন্ধু না হতে পারো তাহলে তোমাকে সে অনেক কিছু বলবে না, তোমার কাছ থেকে লুকাবে। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে স্পিকিং সিচুয়েশন তৈরি করতে হবে যাতে সে কথা বলতে পারে। এবার চলে আসছে ভেরিয়াস ইউজ অফ লিসনিং স্পিকিং স্কিলস। নানা ধরনের এই যে ল্যাঙ্গুয়েজ স্কিলস গুলো আমরা শিখলাম, সেটা নানা ধরনের ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আমরা এখন করব। 1 নম্বর বলছে যে চিলড্রেন ইউজ দেয়ার লিসনিং স্কিলস টু, কিভাবে ব্যবহার করে এগুলো কিন্তু নিজেরও করে নিতে পারবে, আমি তাই একবার বলে দিচ্ছি। আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট ফ্যাক্টস, এটা আগেও বলা হয়েছে, বোঝার জন্য কোনো কনসেপ্ট বা ফ্যাক্ট বোঝার জন্য লিসনিং খুব জরুরি। ফোকাসড অন দ্য ট্রাই অফ কম্প্রিহেন্সিভ স্পিকিং মিনিং, অর্থাৎ যে পড়াটা তোমাকে দেওয়া হয়েছে বোধ পরীক্ষণ, সেটাকে বোঝার জন্য তোমাকে শুনতে হবে। আর সবে আন্ডারস্ট্যান্ড দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সঠিকভাবে কোনো শব্দ প্রোনাউন্সিয়েশন বোঝার জন্য তোমাকে শুনতে হবে, এটা হচ্ছে শোনার গুরুত্ব। আর চিলড্রেন ইউজ দেয়ার স্পিকিং স্কিল, মানে বলার ক্ষেত্রে গুরুত্ব কি, এটাও এবার শুনতে পাচ্ছ? কথাটা বোধহয় কেটে গেল মাঝখানে। সে এবার বলার ক্ষেত্রে গুরুত্ব, তারপরে কি বলবো? আমি জানি কথা কেটে গেছে, এই জন্য একটু চুপ করেছিলাম। বলার ক্ষেত্রে গুরুত্ব হচ্ছে সবার প্রথমে তোমার ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে হবে, এনহ্যান্স অফ ভোকাবুলারি। এক্সপ্রেস দেয়ার ফিলিং, অনুভবকে নিজেকে প্রকাশ করার জন্য তোমাকে কথা বলতে হবে। গেট দ্য ফ্লুয়েন্সি অ্যান্ড প্রফিসিয়েন্সি, অর্থাৎ তোমার কথা বলার যে ফ্লুয়েন্সি, যত দ্রুততার সঙ্গে কথা বলতে হবে এটাকে বিকাশ ঘটাতে হবে। ইমপ্রুভ দ্য ডিকশনস অ্যান্ড লার্ন ফ্রম দ্য মিস্টেক, তুমি ভুল করতে পারো কিছু কথা বলতে গিয়ে, সেখান থেকে তুমি শিখতে পারবে। নন ভার্বাল ইন্টারাকশন such as facial expressions and gestures that accompany speech help to make the children understand their feeling of the other. এখান থেকে মনে রাখতে হবে স্পিকিং তো আমরা কথা বলি, কিন্তু অনেক সময় কথা না বলেও অনেক কিছু বোঝাতে পারি। যেমন কোনো দিদিমণি চোখ বড় বড় করলো, তাহলে স্টুডেন্ট বুঝে গেল যে সে নিশ্চয়ই কোনো একটা অন্যায় করছে। এর মাধ্যমে আমরা স্টুডেন্টদের বোঝাতে পারি, তাদের আমাদের অনুভূতিগুলোকেও তাদেরকে বোঝাতে পারি, যে আমি রেগে গেছি বা আমি আনন্দ পাচ্ছি ইত্যাদি ইত্যাদি। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, এবার আমাদের ভাষায় ভূমিকা কি এই বলা এবং শোনার ক্ষেত্রে। 1 নম্বর ডেভেলপমেন্ট অফ 4 স্কিলস, বলা এবং শোনার মাধ্যমে 4টে স্কিলেরই ডেভেলপমেন্ট ঘটে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ভার্বাল ইন্টারাকশন, অর্থাৎ কথা বলার ইন্টারাকশন অনেক বেশি পরিমাণে ঘটে। এক্সপ্রেশনের উন্নতি ঘটে। সোশ্যাল ফাংশন, অর্থাৎ সমাজে আমাদের যে ইন্টারাকশন বা গুরুত্ব সেটার বিকাশ ঘটে। আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হেল্পস দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফোনেমস, নানা ধরনের শব্দ শুনতে 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 আমাদের যে ফোনেমস শব্দ, এর অনেক পরিমাণে বিকাশ ঘটে এবং তার সঙ্গে আমরা বুঝতেও পারি, শব্দ সম্পর্কে বুঝতে পারি। এই ছিল আজকের পাঠ। প্রত্যেকটা পয়েন্টই সোজাই আছে, একটু ভালো করে পড়লে বুঝতে পারবে। আমি অনেক কথা বললাম, এত কথা থেকে তোমরা যদি একটু ভালো করে বুঝে বুঝে পড়ো, পয়েন্ট গুলো একটু আন্ডারলাইন করে মনে রাখো, এর থেকে আর বেশি কিছু লাগবেও না। দেখবে অনেক কিছু মোটা মোটা দাগে লেখা আছে, বোল্ড করা আছে, মানে সেগুলো বেশি ভুল। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার স্যার। মানে কি স্যার? বলবো, তার আগে শেষ করে দিই পড়াটা, তারপর এখনো 5 মিনিট লাগবে। আমরা এতক্ষণ ধরে যা যা পড়লাম, লিসনিং এবং স্পিকিং এর বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকারভেদ সবই পড়েছি। এবার এটাকে শিশুরা কিভাবে, হাউ চিলড্রেন ইউজ ইট এজ এ টুল
শিশুরা কিভাবে এটাকে একটা টুল হিসাবে বা যন্ত্র হিসাবে ব্যবহার করে এটা আমাদের জানতে হবে। কারণ আমাদের এই লেসনটার মধ্যে কিন্তু এর লাস্টের প্রশ্ন দিয়েছিল, এই যে বলেছিল হাউ চিলড্রেন ইউজড ইট অ্যাজ টুল, কিরকম করে লিসনিং স্পিকিং কে টুল হিসেবে ব্যবহার করে। মার্কেটে যত বই দেখতে পাবে এরকম ভাবে নোট কোথাও লেখা নেই, এটাকে আলাদাভাবে আমি একটা টুল হিসেবে কেন ব্যবহার করে একটা পয়েন্ট ঢুকিয়ে দিয়েছিলাম। ওই যে চিলড্রেন ইউজড ইট অ্যাজ এ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট দেয়ার থট, নিড অ্যান্ড ডিজায়ার অ্যান্ড এক্সপ্রেস দেয়ার ফিলিং। এই বলা এবং শোনার মাধ্যমে শিশুরা কোনো একটা ভাষার ক্ষেত্রে চিন্তা করা, তার প্রয়োজনীয়তা, তার যে ইচ্ছা সেগুলোকে প্রকাশ করতে পারে। মানে এইটাকে, এই বলা এবং শোনাটাকে সে একটা টুল হিসেবেই ব্যবহার করে। কখন ব্যবহার করে? যখন সে কিছু ইচ্ছা প্রকাশ করে, যখন তার কিছু দরকার হয়, যখন সে কিছু চিন্তা করে, তখন। They maintain their relationship with the society, share the culture. শোনা এবং বলার মাধ্যমে তারা সোসাইটিতে একে অপরের সঙ্গে কালচারাল যোগাযোগ বজায় রাখে এবং ইন্টারাকশন করে। Children apply the words and sentence listening to a place to communicate with others. একে অপরের সঙ্গে কথা বলার ক্ষেত্রে যে শব্দ এবং ভোকাবুলারি ব্যবহার করে সেটা ব্যবহার করে, এবং they come across their aesthetic values and form of written records in the terms of the stories poems. তারা যখন কোনো গল্প পড়ে বা শোনে তখন তাদের মধ্যে এস্থেটিক ভ্যালু মানে কি? এস্থেটিক মানে যেটা দেখে তোমার ভালো লাগবে বা শুনলে তোমার পজিটিভিটি আসবে, নান্দনিক। বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ গল্পই থাকে ইসপের গল্প টাইপের বা মরাল স্টোরি, যার মাধ্যমে একটা সে শিখতে পারে। এই জাতীয় গল্পগুলো শোনা এবং বলার ক্ষেত্রে তার মধ্যে নান্দনিক বিকাশ ঘটে, এটা খুবই দরকার। কোনো বাচ্চাকে যদি তুমি নান্দনিক বিকাশ না ঘটাও, সে যদি ভুলভাল জিনিস শেখে তাহলে তো তার কাছ থেকে ভালো কিছু পাবে না। তোমাকে পজিটিভ সবসময় সবকিছু তাকে শেখাতে হবে। তাই জন্য দেখবে ইসপের গল্প বা মরাল স্টোরিতে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমাদের সময় যখন আমরা পড়তাম তখন ক্লাস 5-এ প্রথম গল্পই ছিল বিদ্যাসাগরের বর্ণমালা শেখা, এখন আরো সমস্ত নেই। কিন্তু এগুলো কেন? দেখো ওর মধ্যে একটা মরাল ব্যাপার আছে, যে কিছু একটা জানতে পারছি। তাহলে অনেক ভালো ভালো কিন্তু সিলেবাসটাকে কম করা যায় বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় করা হয় যাতে তারা শেখে এগুলো। Hidden use words and tools by which they store information. তারা অনেক কিছু গল্প শোনে বা পড়ে, তার মাধ্যমে তারা অনেক ভোকাবুলারি স্টোর করে রাখে তাদের মাথার মধ্যে। Children develop their thinking ability with use of language which helps in generating new ideas. অনেক ধরনের আইডিয়া তারা মাথার মধ্যে গ্রহণ করে, সেটা নিয়ে ভাবে এবং ভেবে নতুন আইডিয়া তৈরি করে ফেলে। বাচ্চারা যারা ক্রিয়েটিভ শিশু হয় তারা কোনো কিছু থেকে আইডিয়া তৈরি করে নতুন আইডিয়া তৈরি করে ফেলে। দেখবে ওই তারে জমিন পর সিনেমায় দেখবে যে ঈশান আবাস্তি গার্ডার দিয়ে একটা নৌকা বানিয়ে ফেলেছিল, যেটা জলের মধ্যে ছেড়ে দিয়েছে, চলতে শুরু করেছে। এটা কিন্তু একটা আইডিয়া, অর্থাৎ সে হয়তো জাহাজ দেখতে পারে বা কিছুটা দেখতে পারে, সেটা দেখে নতুন আইডিয়া করে ফেললো যে এটা দিয়ে এটা বানানো যায়। তার নতুন আইডিয়া তৈরি হয়ে যায় শিশুদের মধ্যে। লিসনিং এবং স্পিকিং এর কোয়ালিটি বা গুণ যদি ভালোভাবে তারা রপ্ত করতে পারে তাহলে। আমরা ওভারঅল আজকের যে লেসনটা অনেকক্ষণ সময় লাগলো বোঝার চেষ্টা করলাম বা বুঝলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বল। স্যার বলছি একটু টপ ডাউন আর বটম আপটা একটু বলে দেবেন? হ্যাঁ, টপ ডাউন এবং বটম আপ যে বিষয়টা আছে এটা পরবর্তীকালেও কিন্তু আমরা পড়াবো, অন্য টপিকের মধ্যে আছে, এটা এই টপিকের বিষয় নয়। তার সত্ত্বেও তুমি যখন প্রশ্ন করেছো অবশ্যই বলবো। টপ ডাউন এবং বটম আপ এই দুটোই হচ্ছে গিয়ে রিডিং, মানে পঠনের ধরন, পড়ার ধরন, ঠিক আছে। টপ ডাউন এই প্রসেসটার মাধ্যমে আমরা কি করি, আমরা পুরো একটা গল্প বা বিষয়কে টপ ডাউন প্রসেসের মাধ্যমে ওভারঅল মিনিংটা তাকে বলি, পুরো গল্পটা থেকে ওভারঅল মিনিংটা তাকে বলি। আর বটম আপ মানে হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন তাকে পড়াই বা পড়ানো, গল্পের বোঝানোর চেষ্টা করি। সারমর্ম বা সংক্ষিপ্তকরণটা টপ ডাউন, তাই তো? একদম তাই। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল, ধরো সবার আমি ছাত্র পড়াচ্ছি ক্লাস 4-এ, আমি শুধুমাত্র বললাম জানিস তো যে আমরা প্রকৃতির সবার কাছ থেকে শিক্ষা পাই, আকাশের কাছ থেকে শিক্ষা পাই উদার হতে, আমরা পাহাড়ের কাছ থেকে শিক্ষা পাই মৌন মহান হতে, এটুকু বলে দিলাম।
তাহলে আমি কিন্তু ওদেরকে পড়ালাম, আমি কিন্তু সবার আমি ছাত্র কবিতাটাই পড়িয়েছি, বাট আমি টপ ডাউন প্রসেস ব্যবহার করলাম, শুধুমাত্র গল্পটুকু বললাম জিস্ট। আর যখন আমি লাইন বাই লাইন পড়াবো তখন হবে বটম আপ। বটম আপ কথার মানে হলো এই নিচে তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে উপর দিকে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে। তার মানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড বলে 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 তারপরে তুমি নিশ্চয়ই ওভারঅলটা বোঝাবে। আর এর ঠিক উল্টোটা টপ ডাউন, উপর থেকে নিচের দিকে নামছো, অর্থাৎ পুরো বিষয়টাকে একবারে বলে। আর কিছু আছে? তার কোনো প্রশ্ন নেই তো আর? স্যার একটা প্রশ্ন আছে, বলছি স্যার আপনি একটা কথা বলেছিলেন স্টার্টিং এ যে পড়ানোর সাথে সাথে রিয়েল মেটেরিয়ালস এর ব্যবহার করতে, একেই স্যার রিয়ালিয়া বলে? সেটা অন্য বিষয়। রিয়েলিয়া হচ্ছে গিয়ে টিএলএম। টিএলএম টা অন্য বিষয়। টিএলএম তো তুমি নিয়ে আসবে বা কিছু দেখাবে, মডেল চার্ট ইত্যাদি দেখাতে পারো, সেটা অন্য বিষয়। রিয়েল মেটেরিয়ালস যদি নিয়ে আসো, আলু পটল, সেটা রিলিয়া হবে। কিন্তু এখানে বলছে রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে তোমার একটা কম্পারিজন করতে হবে, মিল বন্ধন ঘটাতে হবে, যেটা আমরা পড়ছি সেটার সঙ্গে রিয়েল জীবনের কি মিল আছে। ঠিক আছে? সেক্ষেত্রে ওই যে আকাশ দেখেছো কিনা, আকাশের রং কি, আজকে কি বৃষ্টি হয়েছিল কিনা, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে তুমি ম্যাচ। তুমি কি কখনো পাহাড়ে ঘুরতে গেছো? বলবে হ্যাঁ গেছি। আচ্ছা, পাহাড়েটা কি নির্জন থাকে না অনেক লোক থাকে বলো তো? ওরা সবাই বলবে নির্জন থাকে, কারণ পাহাড় তো নির্জনই থাকে। তখন তাহলে পাহাড় তো নির্জন থাকে, তাহলে এই যে পাহাড় নির্জন থাকে, মৌন মানে কি? চুপ থাকা। তাহলে পাহাড়ও দেখো সবাই চুপ থাকে, বা আমরা অনেক লোকজন দেখতে পাই না। তাহলে এখান থেকে আমরা জীবনে কখনো যে নিশ্চুপ থাকতে হয়, অর্থাৎ শুনতে হয়, এটাও কিন্তু আমরা শিখতে পারি। এরকম ভাবে তুমি গল্পের ছলে তাদেরকে পড়াও। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর স্যার আর একটা কথা, আপনি যে লিসেনিং আর স্পিকিং স্কিলের উদ্দেশ্য পড়ালেন, পরীক্ষা স্যার এরকম আসতে পারে যে নিচের মধ্যে কোনটি স্পিকিং স্কিলের উদ্দেশ্য, চারটে অপশন হ্যাঁ, দিয়ে দিল? আসতেই পারে। এখন এই ধরনের প্রশ্ন তো হয়, চারটে অপশন থাকবে, তার মধ্যে একটাই সঠিক থাকবে, তিনটি থেকে আসতেই পারে। আচ্ছা স্যার বলছি, এরকম ভাবে আসবে অবজেক্টিভস অফ লিসনিং, চারটে অপশনের মধ্যে একটা ঠিক, তিনটে ভুল। অবজেক্টিভ অফ স্পিকিং, এই ধরনের প্রশ্ন কিন্তু একটু কঠিনই হয়, এবং সেটা কিন্তু বারবার একটু ভালোভাবে পড়তে হবে অপশনগুলো, এটা মনে রাখবে। এটা কিন্তু সহজ প্রশ্ন না, কারণ অনেক উদ্দেশ্য আছে লিসনিং এর। ইনফ্যাক্ট আমি যে নোট দিয়েছি এটা তো ভাই তোমাদেরকে একটা জিস্ট দেওয়া হয়েছে। তোমাদের মনে হয় একটা টপিক এইটুখানি হতে পারে? এটা কটা পেজ আছে? এখানে 8টা পেজ আছে, 8টা পেজে একটা টপিক হবে, এটা জিস্ট। এর থেকে অনেক পয়েন্ট আমরা বাদ দিয়ে দিয়েছি, বা আমি এখানে নিই, তাহলে সেই টপিক গুলো তো এর মধ্যে আসতে পারে। কিন্তু আমরা এখানে ওভারঅল জিস্টটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই এখানে এই যে লিসনিং স্পিকিং এর মধ্যে এই বিষয়গুলো আছে। তাহলে তোমাকে অনেক অবজেক্টিভস আছে, তোমাকে একটু পয়েন্ট যে অপশন গুলো দেওয়া হয়েছে পরীক্ষার ক্ষেত্রে, সেটা যদি একটু মনোনিবেশ করে পড়ো, আর আজকের পড়াটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার পক্ষে সেটা উত্তর করাটা খুব একটা কঠিন হবে না। এবং তোমার যদি একটু বুদ্ধি থেকে থাকে, এবং যারা খুবই মুখস্থ বিদ্যা করে, শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে পড়ে, সরকারি চাকরি কিন্তু তাদের জন্য না। কেন? শুধু মুখস্থ বিদ্যার উপরে কিন্তু সরকারি চাকরি হয় না, এটা মনে রাখতে হবে। অন্য চাকরি হতে পারে, সরকারি চাকরির ক্ষেত্রে একটু বুদ্ধিদত্ততা দরকার। কারণ এখানে যখনই মাল্টিপল এমসিকিউ টাইপের প্রশ্ন করছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তোমাকে তো অ্যানালিটিক্যাল পাওয়ার রাখতে হচ্ছে যে কোনটা হবে, কোনটা হবে না, কোনটা হচ্ছে, এটা। কিন্তু দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষা যদি ডেসক্রিপটিভ করবে 2025 সাল থেকে, সেক্ষেত্রে কিন্তু মুখস্থ বিদ্যার ধরন চলে আসবে। যদিও সেটা পুরোপুরি ডেসক্রিপটিভ নয়, এমসিকিউ থাকবে, আবার পরবর্তী পেপারটা ডেসক্রিপটিভও থাকবে। তাহলে সেখানে দুটোই লাগছে এরপর থেকে, কিন্তু আগে এমসিকিউ ছিল। তো এই ক্ষেত্রে মুখস্থ বিদ্যাটা নট এন। যাই হোক, আশা করি স্যার আমাদের 15 পরে তারিখে বুঝতে কি পেরেছো। প্রায় 2 ঘন্টা 15 হলো। বলো। বলি স্যার, আমাদের ওই 15 তারিখে কি আপনি যে এক্সামটা নেবেন বলছিলেন, নেবেন তো নাকি? অবশ্যই নেবে। কিন্তু বলছিলাম স্যার 15 তারিখে একটু একটা আলাদা এক্সাম আছে মিসলেনিয়াসের, ওটা নেক্সট ডেট করলে কি খুব একটা সমস্যা হবে? বাকিদের অভিমত বলো। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ স্যার, এক্সাম পরীক্ষাটা কিন্তু পরীক্ষার মতো দিতে হবে। ওই যা ইচ্ছা তাই পরীক্ষা দিলাম, ওটা কিন্তু চাইছি না। আমরা যতটি পড়েছি সেটা একটু রিভিশন দিয়ে পরীক্ষাটা মানে দেওয়া উচিত, মানে তাতে তোমার উন্নতি হবে।
আর পরীক্ষা তো আমি নেবই, পরীক্ষা আমাদের হাজার খানিক প্রশ্ন আমার কাছে আছে, কিন্তু সেটা যদি তুমি পড়াশোনা না করে দাও তাহলে ওটা একটা পরীক্ষাই হবে, তোমার কোনো কাজের কাজ কিছু হবে না। তোমাদের মত কি? বাকিরা বলো, তাড়াতাড়ি বলো। ডিলে করলে একটু ভালো হবে। স্যার একটু দেরিতে করলে ভালো হতো। হ্যাঁ স্যার, রাতের দিকে যদি করেন ভালো হয়। না, পরীক্ষা রাতের দিকে হবে না, রাতের দিকে 2.5 ঘন্টার পরীক্ষা কখন হবে? আর রাতের স্যার দিকে একটু পরে করলে সেক্ষেত্রে ভালো হয়। স্যার রোববার পরে দিন তো করলে আমাদের কোনো ভালো ক্লাস হয়। থাকে না, 20 নম্বর ব্যাচে রোববার ক্লাস থাকে। তো আমরা তো দুপুরে করেছি যাতে ক্লাসটা আমাদের কোনো ভাবে মিস না হয়, তাহলে তোমরা ক্লাসও করবে পরীক্ষা দেবে, এটা কি করে সম্ভব? না, রোববার তোমরা ক্লাস স্যার ওই থাকবে ধন্যবাদ, স্যার। শেষ হয়ে গেছে। মিসলেনিয়াস পরীক্ষাটা স্যার ওই 12টা থেকে স্টার্ট আর কি, তাহলে তো সেটা বুঝতে পেরেছি আমার আমি, ব্যক্তিগতভাবে সেটা বুঝতে পেরেছি না, ওটা তো একদম জেনুইন পয়েন্ট বলেছো, কারণ আমাদের অনেক স্টুডেন্টও অন্যান্য পরীক্ষা দেয় বা মিসলিনিয়াসে অনেক দিন আগে ফর্ম ফিল আপ করেছে, ফলে তারা দিতে পারবে না, এটা তো নর্মাল বিষয়, সেটা একটা জেনুইন মানে ভালো কথাই বলেছো। কিন্তু আমি বলতে চাইছি যে ধরো যেদিনই নি 15 তারিখে না নিলে হয়তো পরের সপ্তাহে নিলাম, সেটা কি 2:30 থেকে মানে আমি এর পরবর্তীকালে যে পরীক্ষাগুলো নেব সেটা কিন্তু 12টা থেকেই নেব, 12টা থেকে 2:30, দিনের অর্থাৎ বেলায় অসুবিধা নাই কোনো। আমি চাইছি যে তোমাদেরকে রিয়েল সিচুয়েশনের সঙ্গে ম্যাচ আপ করাতে চাইছি। তোমাদের টেস্ট পরীক্ষা কটা থেকে হবে? অরিজিনাল পরীক্ষাটা বলো তো। 12টা থেকে 2:30 হবে, ঠিক না? 12টা থেকে 2:30 অব্দি হবে। তাহলে আমি কেন একটা দিন 12টা থেকে 2:30 অব্দি আমি পরীক্ষা দেব না? আমি তোমাদের রিয়েল টাইপ সিচুয়েশনের সঙ্গে ইনভলভ করাতে চাইছি, ঠিক আছে? না স্যার কোনো প্রবলেম নেই। আমাদের সময়, আমি তোমাকে আবার আমার জীবনের গল্প বলছি, আমার বেশিরভাগই তো আমার জীবনের গল্পই বলি, হয়তো অনেক সময় তোমরা বোর ফিল করো যে স্যার শুধু নিজের কথাই বলে, বাট বলি কারণ আমি অনেক মানে কষ্ট করে এখানে এসেছি, তো তাই অনেক অনেক ঘটনা আমার মানে আমি অনেক এক্সপিরিয়েন্স, জীবন আমাকে অনেক অনেক তিক্ত অভিজ্ঞতা দিয়েছে, ভালো অভিজ্ঞতা দিয়েছে, জীবন আমাকে, আমার জীবন পুরোপুরি অভিজ্ঞতায় পরিপূর্ণ, কারণ আমি একটা সেলফ মেড মানুষ। একটা ছেলের 2 বছর বয়সে যদি তার বাবা মারা যায় এবং তার লাইফকে যখন নিজেকেই গড়তে হয়, তাহলে সে কতটা ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে গেছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো। তো সেই জন্য আমার লাইফে শুধু এক্সপিরিয়েন্স। আমি তোমাদের এটা বলি, আমাদের সময় কি হতো, উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিক অনেক সময় কারেন্ট চলে যেত, মানে পরীক্ষা, অরিজিনাল পরীক্ষার কথা বলছি, অরিজিনাল পরীক্ষার সময় কারেন্ট যেত, বা তোমাদেরও হয়তো অনেকের গেছে। তো আমার তখন পরীক্ষার আগে অনেক মানে পরীক্ষা দিতাম, বাড়িতে বসে বসে পরীক্ষা দিতাম, আর পরীক্ষা দিতাম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ধরো দিচ্ছি, সেটা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতাম, মানে পরীক্ষার মতো পরীক্ষা, টেস্ট পেপার স্যার থেকে কত সালে? নিজেই নিজেকে পরীক্ষা দিতাম। এবার এই 2006 সাল নাগাদ, 2007 সাল নাগাদ ধরো, এবার যখন পরীক্ষা দিতাম তখন কিন্তু আমি উচ্চ মাধ্যমিক কেন, আমি তোমাকে কলেজ লেভেলে বলছি, যখন পরীক্ষা দিতাম তখন কি হতো, অনেক সময় পরীক্ষা দেওয়ার সময় ফ্যানটা অফ করে দিতাম, মানে ইচ্ছা করেই করতাম। তখন মনে হতো যে ঠিক আছে, আমি যখন পরীক্ষাটা দিচ্ছি, হতেও তো পারে তখন কারেন্ট নেই, তাহলে দেখি তো আমার কি কি সমস্যা হতে পারে একটা পরীক্ষা, 3 ঘন্টার একটা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার কি সমস্যা হতে পারে কারেন্ট না থাকলে। গরমকাল ধরে নাও, কষ্ট হতো, কিন্তু আমি নিজেকে সিচুয়েশনটা তৈরি করে নিতাম যে ঠিক আছে ভাই, কারেন্ট যদি না থাকে আমার তাতে কিছু আসবে যাবে না। তার কারণ হচ্ছে কি, আমি এইটাও প্র্যাকটিস করে নিয়েছি। তা আমি তোমাকে এটাই বলতে চাইছি যে মানে যে যে পরীক্ষাটা তুমি দেবে, প্রথমত যে পরীক্ষায় দাও, টেট পরীক্ষা দাও, যা ইচ্ছা তাই পরীক্ষা দাও, সেই পরীক্ষাটায় কি কি খারাপ সিচুয়েশন আসতে পারে, কি কি ভালো সিচুয়েশন আসতে পারে, তুমি আগে থেকে একটা কল্পনা করে নেবে, তাহলে দেখবে সেই সিচুয়েশনটা যদি সত্যি সত্যি আসে তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না, কারণ তুমি তো সেটার সঙ্গে লড়তে শিখে গেছো। তো আমি এত কথা বলে এটাই বলতে চাইছি যে আমরা এর পরবর্তীকালে যখন টেটের অনুকরণে টেট পরীক্ষা নেব, এই টাইমিংটা, পরীক্ষাটা রোববার দিনই নেব। কেন নেব? কারণ রোববার দিন এখানে অনেকে কাজ করে, তো তাদের ছুটি থাকে, এবং টাইমিংটা আমরা 12টা থেকে 2:30 অব্দি রাখবো। এবং আমার বিশ্বাস যে তোমরা যেহেতু ভালোভাবে প্রিপারেশন নিতে এখানে এসছো, যেভাবেই হোক ম্যানেজ করে তুমি 12টা থেকে 2:30 অব্দি পরীক্ষাটা দেবে, ঠিক তাহলে আছে। তোমার টাইম একটা এক্সপিরিয়েন্স পাবে। বোঝা গেল? বুঝতে পেরেছো কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আমি রাত্রবেলা 7টা থেকে তুমি পরীক্ষা দিচ্ছ, খুবই আরামে বসে পরীক্ষা দিচ্ছ, এটা তো অরিজিনাল সিচুয়েশন না। অরিজিনাল সিচুয়েশন তোমাকে 12টা থেকে 2:30 দিতে হবে, তাহলে তোমাকেও সেই রকম ভাবেই আমরা পরীক্ষা নেবো। তো যাই হোক, আলটিমেটলি তাহলে কি হলো,
15 তারিখের পরীক্ষাটা ক্যান্সেল করে তাহলে নেক্সট উইকে করে দিচ্ছি, 15-এর পরের যে সপ্তাহ আসছে সেইটাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, বাকিটা একটু বলো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই কদিন মানে খুব ভালো করে কিন্তু পড়ো, ভালো করে পড়ে তারপর পরীক্ষাটা দেবে, এটাই আমার বারবার বলার উদ্দেশ্য সেটাই। তো যাই হোক,